আমরা যখন একটা ফিল্ম দেখি, ফিল্মে আমরা কি করি? আমরা ফিল্ম শেষে হয়তো মনে রাখি এটা নায়ক কে ছিল, নায়িকা ছিল। বা আমরা যখন সিনেমা দেখি, ইয়েতে কি বলে, একটা সিনেমা দেখা শেষ করি, লাইক আমরা যখন বরবাদ দেখি, বরবাদ সিনেমা শেষে আমাদের মাথায় থাকবে শাকিব খান, কখনো থাকতে পারে ইধিকা পাল বা যিশু সেনগুপ্তও থাকতে পারে। কিন্তু একজন ডিরেক্টর যখন একটা ফিল্ম বানায়, সেই ফিল্মের যে টোটাল যে কাস্টিং ক্রু ইউনিট, সেখানে 20, 25, 30 জন অ্যাক্টিং করে, যাদের অনেককেই আমরা হয়তো ফেসে চিনি কিন্তু তাদের নাম জানি না। আবার অনেকের যেটা হয় যে তাদের ফেসও মনে রাখতে পারে না, নামও মনে রাখতে পারে না। কিন্তু ক্যামেরায় যখন কেউ মুখ দেখানো শুরু করছিল, তখন হয়তো সে ভাবছিল যে এক বড় কিছু হবে। বা যদি নায়কের কথাও ধরি, একসময় বাংলাদেশে একটা জন নায়ক ছিল, নায়ক সুব্রত। সে একক নায়ক হিসেবেও কয়েকটা সিনেমা করছে। তো সেই সুব্রতর কথা বললে আমার মনে হয় যে গুগল করা ছাড়া সুব্রতকে চিনতে পারবে এরকম মানুষ কম। কিন্তু সুব্রতও হয়তো যখন ফিল্মের নায়ক হয়েছিল, তখন সে হয়তো ভাবছিল যে সেও একদিন অনেক বড় তারকা হবে, ইলিয়াস কাঞ্চন, মান্না বা শাকিব খান টাইপের। এই যে ফিল্মের বা নাটকের অধিকাংশ অভিনেতা অভিনেত্রী শেষ পর্যন্ত সেই খ্যাতি পায় না, এবং তাদেরকে একটা পার্টিকুলার টাইমের পরে আর খুঁজে পাওয়া যায় না, মানে তাদের নামও জানি না। এই ব্যাপারটা নিয়ে আমার মধ্যে সবসময় একটা কিউরিয়াসিটি ছিল, এবং আমি সবসময় চেষ্টা করতাম যে এই ধরনের জিনিস লোকজনকে মনে রাখতে এবং তাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে। যেমন বাংলা সিনেমা যারা দেখেন, বাংলা সিনেমা দেখার সময় আওলাদ আমির জুটি, আমি যদি বলি যে আওলাদ আমির জুটিকে, এইটা আমি শিওর 95% মানুষ আওলাদ আমির জুটি চিনতে পারবেন না। কিন্তু মান্নার যে কোনো সিনেমায় এই আওলাদ আমির জুটিকে আপনি পাবেন। তো আমি ভাবছিলাম যে এই স্বভাবটা বোধহয় আমার একারই আছে, কিন্তু আমার একজন বিশেষ বন্ধু শেখ নাবিল হোসেন, উনিও এই ধরনের এই অখ্যাত অভিনেতা অভিনেত্রী, নাটক, সিনেমা বা খেলাধুলা যে কোনো জায়গার, মানে অখ্যাত মানুষদের সে মনে রাখা, এটাও একটা এন্টারটেনমেন্টের বিষয়। এবং যেটা হয়েছে যে একসময় আমি তার নাম রেখে দিলাম গাঙ্গুয়া। সো গাঙ্গুয়া নিজেও একজন ফিল্মের অ্যাক্টর। আমার ধারণা গাঙ্গুয়ার কথা বললে অনেকেই হয়তো গাঙ্গুয়া চিনতে পারবে না। এটা প্রমাণ হচ্ছে যে আমি যখন ওনাকে গাঙ্গুয়া দিয়ে ফেসবুকে মেনশন করি, অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করছে গাঙ্গুয়াটাকে, গাঙ্গুয়ার মানে কি, এটা কি গাং থেকে আসছে? তো যাই হোক, এই যে যারা আসলে হয়, মানে একটা খ্যাতি পাওয়ার আশা নিয়ে কাজ শুরু করছিল, কিন্তু অধিকাংশ মানুষই খ্যাতি পায় না, এই ব্যাপারটা নিয়ে তো আসলে একটা ক্রিটিক্যাল ডিসকাশন হওয়া উচিত। সেই আলোকেই আসলে নাবিল হোসেন ওনাকে ডাকা হয়েছে। বাবুল রশিওর যে প্রথম 100 এপিসোড, সেই 100 এপিসোড উনি 2বার আসছে। আজকে 100 এপিসোডের পরের এপিসোড যেটা, সেখানে ওনার আজকে 3য় বার। তো সেই হিসেবে বলা যেত যে বাবুল রশিওতে উনি একজন নিয়মিত অতিথি। 3 বছর ধরে বাবুল রশিও চলতেছে, 3 বছরে আজকে উনি 3য় বার আসছে। তো আমার মনে হয় যে বাবুল রশিওর আজকের যে আলাপটা, এটা একটা ইউনিক আলাপ হইতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত মানে ইউনিকনেস কতটুকু বজায় থাকে। তো গাঙ্গুয়া, এই যে গাঙ্গুয়ার দিয়ে শুরু করলাম, গাঙ্গুয়ারকে তো আসলে অধিকাংশ মানুষই চিনে না, এবং আপনাকে যখন আমি গাঙ্গুয়া নাম দিলাম, এটা নিয়ে তো দেখা যাচ্ছে যে একবার আপনি বলতেছিলেন যে ভাবি একবার আপনাকে জিজ্ঞেস করতেছিল যে গাঙ্গুয়া কি তোমার এরকম একটা অস্বাধীন নামে কেন ডাকে। তো গাঙ্গুয়াকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আচ্ছা আচ্ছা, শুরুতে একটু বলে নিই, ওই যে তুমি যে বললা যে সুব্রতকে চিনবে না, তবে যখনই বলা হবে সে নায়িকা দিঘির বাবা বা বিখ্যাত শিল্পী দিঘির বাবা, তখন চিনবে আর কি মানুষ। তার নিজস্ব আইডেন্টিটি নাই। হ্যাঁ, আজকে যে মূল জিনিসটা আমাদের অনুষ্ঠান আলোচনা, সেটাই ঘটনা। হ্যাঁ, গাঙ্গুয়া আসলে আজকের যে তোমার অনুষ্ঠান যে থিম, সে অনুযায়ী আসলে আমাকে আনাটা এদিক থেকে খুব ঠিক আছে, যেহেতু আমাকে তুমি এরকম অখ্যাত অভিনেতার নামেই ডাকো গাঙ্গুয়া, তো এই হিসেবে একদমই ঠিক আছে। গাঙ্গুয়াকে আমি খুব হাইলি রেট করি। আমি এটা নিয়ে তোমার সাথে অনেকবার কথা হয়েছে। আমি এখন এই তোমার এই বাবল রেশিওর মাধ্যমে আমি সবাইকেই জানান দিতে চাই যে বাংলা সিনেমার মানে যারা বড় ভিলেন ছিল, তাদের নাম বলতে সবাই বলবে, হুমায়ুন ফরিদির নাম বলবে, রাজীব বা ডিপজল, আহমেদ শরীফ, মিঠা সওদাগর অবশ্যই বর্তমানে টপ ভিলেন, এদের নাম বলবে মানুষ। বা ওদিকে মিজু আহমেদ, সাদেক বাচ্চু, এদের নামও বলতে পারে। কিন্তু গাঙ্গুয়ার নাম
মানুষ বলবে না, কারণ একটা বড় অংশের মানুষই তাকে চেহারায় চিনলেও জানে না যে এইটাই গাঙ্গুয়া। কিন্তু গাঙ্গুয়া যে আমি বলবো যে আমি জানি না, গাঙ্গুয়া হয়তো নানান রকম পলিটিক্সের শিকার। গাঙ্গুয়া অনেক ক্যাপাবল একজন অভিনেতা ছিল, এটা নিয়ে আমি তো আলোচনা করেছি যে গাঙ্গুয়া খুব হাতে গোনা, মানে 3টা সিনেমা একক ভিলেন হয়েছে। প্রেমগীত, নয়া কষায় ঠিক একক ভিলেন না, কিন্তু সে বেশ ইম্পর্টেন্ট ভিলেন। আর একটা বোধহয় কি জানি একটা সিনেমা। তো প্রেমগীত বা নয়া কষা, বিশেষ করে প্রেমগীত সিনেমায় যদি কেউ মানে গাঙ্গুয়ার অভিনয়টা দেখে, প্রেমগীতটা যদি মানুষ দেখতে চায়, সেখানে মানে আলোচিত হলো ওমর সানি, বাপ্পারাজ, লিমা নায়িকা। ওই সিনেমার গানগুলাও হিট ছিল অনেক বাংলা সিনেমার গান হিসেবে সেই যুগে। তো কিন্তু সিনেমায় কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল, নায়িকা লিমার ভাই হিসেবে থাকে গাঙ্গুয়া। এবং গাঙ্গুয়া এই মানে এই এত ব্যাপকভাবে ভিলেন হিসেবে অভিনয়ের সুযোগ আর পায়নি। এবং যখন এই সুযোগটা সে পেল, সে কিন্তু আমি ভালো মতো মানে প্রেমগীত সিনেমাটা আমি কিছুদিন আগে পুরোপুরি দেখলাম, মানে মূল আমার ব্যাপার ছিল আমি গাঙ্গুয়াকে খেয়াল করবো। তো সেটা যে গাঙ্গুয়া তো আসলে দুর্দান্ত অ্যাক্টিং করেছে, মানে তথাকথিত বিখ্যাত অনেক ভিলেনের চেয়ে গাঙ্গুয়ার এই সিনেমায় অ্যাক্টিং খুবই ভালো ছিল। তখন আমার খুব আক্ষেপ জাগলো যে গাঙ্গুয়া আসলে যদি সুযোগ পেত, তাকে সুযোগ দেওয়া হলে সে অনেক অনেক মানে এখনও প্রাসঙ্গিক থাকতো গাঙ্গুয়া। মানে আমাদের ইন্ডাস্ট্রি যদি ওরকম হতো, ওইরকম মানসিকতা অনেক পরিচালক থাকতো ভালো। বর্তমানে আমাদের সিনেমার জন্য একটা পজিটিভ টাইম আবারও শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি হিসেবে না দাঁড়ালেও বছরে 2-3টা করে ভালো সিনেমা হচ্ছে বর্তমানে। 3-4টা সিনেমা খুব দাপট দেখাচ্ছে, খুবই সুখবর সেটা। কিন্তু যদি ওই রকম ইন্ডাস্ট্রি থাকতো বা সেই ধরনের ভালো ডিরেক্টর আরও 15-20 জন ভালো ডিরেক্টর থাকতো, হয়তো এই গাঙ্গুয়ারা যদি রয়ে যেত, গাঙ্গুয়াদেরকে নিয়ে ভিন্ন চিন্তার কিছু, তাদেরকে আরও হাইলাইট করে এভাবে সিনেমা নিশ্চয়ই করতে পারতো। গাঙ্গুয়াকে আমি খুব হাইলাইট করি। আর প্রেমগীত সিনেমায় আর একটা মেয়ে যে গাঙ্গুয়া, যেটা আমরা খুব মজা করি যে হাফ প্যান্ট পরে টেনিস খেলে। যাই হোক, মানে কথা হলো যে আসলে গাঙ্গুয়া বেশিরভাগ সময় তাকে হয়তো সর্বোচ্চ 3-4 সিনে আনা হয়েছে বা সর্বোচ্চ 10টা ডায়লগ দিতে দেওয়া হয়েছে। তো গাঙ্গুয়ার বডি ল্যাঙ্গুয়েজ, অভিনয়, তার এক্সপ্রেশন, এককালে অন্য একজন তার হয়ে ডাবিং করে দিত, সেই সময়ও ডাবিংটা খুব সুন্দর। তার পরবর্তীতে যখন সে নিজে ভয়েস দেওয়া শুরু করলো, তখনও মানে গাঙ্গুয়া আমি বলবো যে খুবই ভালো একজন অভিনেতা, এবং তাকে আসলে একদমই সুযোগ দেওয়া হয়নি ওইভাবে। ওকে, সুযোগের এইখান থেকে যদি আসি যে যারা নায়ক হবে, মানে নায়কের বাইরে তো আসলে অন্যান্য ক্যারেক্টার আর্টিস্টের সংখ্যাই বেশি। তো এই যে ক্যারেক্টার আর্টিস্টরা যারা অ্যাক্টিং করেই যায়, যেমন আপনি যদি রেহেনা জলি বা রেবেকা, এদের তো আপনি চিনেন। কালকে রাতেও একজন অভিনেতা শাকির কথা হচ্ছে, এরা তো জানে এরা নায়ক না বা এরা ক্যারেক্টার আর্টিস্ট। তাহলে এদের আসলে মোটিভেশন কি? এদের তো পারিশ্রমিকও খুব কম, মানে হয়তো এরা 5,000-10,000 টাকা এরকমই পায়, শুধু এই ক্যামেরায় মুখ দেখাবে, এইটাই এদের কথা। যেমন আপনি একজন অভিনেতা আছে জামিলুর রহমান শাখা, যাকে সবাই শাখা ভাই বলে। হ্যাঁ, শাখা ভাই 700 ফিল্মে বোধহয় অ্যাক্টিং করছে। এখন মানে কিছুদিন আগে ইউটিউবে দেখলাম যে সে এখন কেরানীগঞ্জে থাকে। এরও মানে সবাই চিনে কিন্তু জানে না যে এটাই শাখা ভাই। হ্যাঁ, তো এদের আসলে মোটিভেশনটা কি থাকে বলে আপনার মনে হয়? আমার ধারণা এটা হলো সামগ্রিকভাবে অভিনয় শিল্পটার প্রতি ভালোবাসা। মানে মানুষ থাকে না যে আসলে মানে যতই নায়ক বা নায়িকা অথবা ভিলেন, মেইন ভিলেন, এই ধরনের রোলগুলা মানুষকে যতই সবচেয়ে বেশি আকৃষ্ট করুক না কেন, যারা এই ধরনের মানে ছোট চরিত্র অভিনয় করে নিয়মিত করেই যাচ্ছে, অভিনয় করেছে, তারা আসলে এই মিডিয়াটাকে ভালোবাসে আর কি। মানে অভিনয় জিনিসটাই তাদের ধ্যান জ্ঞান। তারা ক্যারিয়ার যখন শুরু করেছে তখন অন্য কিছু চিন্তা করেনি। এমন হতেও পারে অবশ্যই, তাদের মধ্যে বহুজনের স্বপ্ন ছিল সে বড় নায়ক হবে, বড় ভিলেন হবে, টপ কোনো অ্যাক্টর হবে। আবার কারো হয়তো এরকম চিন্তা করেনি, ভেবেছে যে আসলে আমি অভিনয়টাই পারি, আর কিছু পারি না, অভিনয় আমার ধ্যান জ্ঞান, অভিনয় আমার জীবন। মানে এই জিনিসটাকে একটা তুলনা করা যায়, কিন্তু যেমন ধরো স্পোর্টসম্যানদের সাথে তুলনা করা যায়। বিভিন্ন খেলার বাংলাদেশে যারা স্পোর্টসম্যান, ক্রিকেট ধরো, ক্রিকেটে ভালো টাকা পয়সা, কিন্তু আরও তো অনেক স্পোর্টস আছে, সেখানেও প্রফেশনাল প্লেয়ার আছে। যেমন ধরো অনেকে আছে যারা ভলিবল খেলে বাংলাদেশে কয় টাকা, বা ধরো তোমার কাবাডি খেলে আর কয় টাকা, এই ধরনের খেলা। বা ক্রিকেটেও ধরো, ক্রিকেটেও তোমার নিচের জেলা পর্যায়ের যে খেলা, এমনকি আমাদের 2nd 3rd ডিভিশনের খেলাও এমন কোনো টাকা পয়সা নেই।
তারপর তো নিয়মিত খেলে যাচ্ছে না মানুষ, সেকেন্ড থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনেও এমন কোনো টাকা পয়সা নেই। তো সেই যারা প্লেয়াররা যখন শুরু করেছিল কোন আশায় যে বড় প্লেয়ার হবে, বা সবচেয়ে বড় কথা আমি খেলাটাকে ভালোবাসি তাই খেলছি, অভিনয়ের ঘটনাও তাই, এরাও এই মাধ্যমটাকে ভালোবাসে, তো অন্য কোনো চিন্তা তাদের মাথায় আসেনি, এই মাধ্যমকে ভালোবেসেই তারা এখানে কাজ করে যাচ্ছে। এটাই আমার সেটাই মনে হয়, সারা পৃথিবীতেই তাই। কিন্তু ভালোবাসার যদি আমি বহিঃপ্রকাশ বলি, তারা তো ফিল্মে 5 মিনিটের রোলও পায় না, বা তারা সারা ফিল্মে হয়তো ডায়লগও 5টা থাকে না। যেমন আপনি যদি ড্যানি রাজ বলে, হ্যাঁ ড্যানি রাজ একটা ইয়ে আছে, তো যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে ড্যানি রাজ তো সিনেমা করছে 400-500 মেবি হবে, আর বেশিও করছে, ড্যানি রাজের কোনো একটা ফিল্মের কথা বলো, সে তো কোনো একটা কাট পিসের বাইরে কিছু বলতে পারবে না। তাহলে এই ড্যানি রাজকে আসলে আমরা শিল্পী হিসেবে কিভাবে মূল্যায়ন করব? এরা, আমি যেটা বলবো যে মানে তুমি শুরুতেই যেটা বললা যে একটা সিনেমা বা যে কোনো আর্ট ফর্ম, এই ধরনের আর্ট ফর্ম, ভিজুয়াল আর্ট, আসলে সেগুলো অনেক মানুষ নিয়ে হয়, যেমন সেটা সিনেমা, নাটক, এমনকি তুমি যদি নাচের কথাও বলো, নাচ, যারা বড় নৃত্যশিল্পী যারা নিয়মিত স্টেজ পারফর্ম করে প্রফেশনাল, তাদেরও দেখবা গ্রুপে অনেক নৃত্যশিল্পী আছে সাথে, তাদের ম্যাক্সিমামে কিন্তু বড় কিছু হতে পারে না, তারা ওরকমই থাকে, তারপর দেখা যায় তারা ওটা করেই যাচ্ছে। তো এরকম অনেকগুলা ভিজুয়াল আর্টেই ব্যাপারগুলো আছে। তো তারা তারা যে মানে এটা করে যাচ্ছে, মানে তুমি হচ্ছে মোটিভেশনটা কি সেটা, যে কেন করে যাচ্ছে? না না, মানে আমি বলতেছি যে দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে আমি ড্যানি রাজকে আমি কিভাবে মনে রাখবো? আচ্ছা, মনে রাখাটা যেমন ধরো, ওই যে মনে রাখাটা আমি সার্থক এভাবে বলবো, কোথায় যেমন ধরো এই যে শাখা ভাই যে বললা, এই শাখা ভাইয়ের কিন্তু বেশ মানে একে দেখেনি সিনেমায় এমন কেউ নেই। যেমন তুমি দু একটা মনে করা দিতে যদি আমার এই মুহূর্তে মনে আসছে না, যেমন মানে যেসব না শাখা ভাইয়ের দু একটা সিনেমা, হ্যাঁ সেটাই বলতেছি আলোচিত। তো এই যে আমি তাদের যেসব সিনেমায় যে ওই পীর দরবেশ ওলিয়া উলিয়া টাইপ থাকে, যে মাঝে মাঝে একজন দরবেশ হিসেবে আসতেছে, এই চরিত্রগুলো প্রায় শতভাগ ক্ষেত্রে যে ব্যক্তিটা করে সেই শাখা ভাই। ওই তো, তো তার সার্থকতা কোথায়? ধরো মানুষজন জানে যে আরে এই লোককে তো চিনি, মানে মানে তার সার্থকতা, তাকে দেখলে মানুষজন চেনে। আমার যেটা ধারণা এটা তার খুব বড় মোটিভেশন, মানে সে তাকে মানুষ নাম জানে না কিন্তু দেখলে চেনে, আরে একে তো সিনেমায় দেখছি, এ তো সিনেমায়। তো এটাই হলো আমার মতে তাদের কাছে মোটিভেশন। যেমন আমি যদি বাংলাদেশের এই যে গাঙ্গুয়ার কথা বলে আরও একজন, আমি ওই সময় বলতে যাচ্ছিলাম, যাই হোক এখন এই সুযোগটা পরে বলি, আরেকজন ভিলেন যাকে আমরা খুব হাইলি রেট করি, তুমি তো এত হাইলি রেট করো যে তুমি একটা ব্যঙ্গাত্মক একটা টার্ম বের করছো যে তার স্বপ্নের বাংলাদেশ, সেটা হলো জাম্বু। জাম্বুর স্বপ্নের বাংলাদেশ টার্ম তুমি বের করেছো। তো জাম্বু হলো একজন অবহেলিত ভিলেন। জাম্বু খুব কম সিনেমাতেই, কিন্তু জাম্বুকে কেউ চেনে না এরকম লোক তো বাংলাদেশে। আমি একটা প্রসঙ্গে আসছি আর কি, যে জাম্বুকে অখ্যাত বলা যায় না। জাম্বুকে চিনলেও জাম্বুকে মানে মানুষজন কি হিসেবে চিনে, মানে মানুষজন ভাবে হাই জাম্বু ভিলেন টিমের একজন দুর্ধর্ষ ভিলেন, কিন্তু মানে এই যে জাম্বু অল্প একটু অ্যাপিয়ারেন্স সিনেমা দিত, কিন্তু তাকে হলো গিয়ে মানে মানুষজন সবাই দেখেই চিনে। আর মনে রাখা, জাম্বুর ঘটনা অন্য, যে জাম্বুর নামটা এমন একটা, এই নাম সবার মাথায় ক্যাচ করবে, ছোট বাচ্চারাও মনে রাখবে জাম্বু, ঠিক আছে? কিন্তু যে জিনিসটা, যে জাম্বুর তৃপ্তিটা কোথায় ছিল, যে আমি তেমন একটা সুযোগ পাচ্ছি না, অল্প ডায়লগ দিচ্ছি। জাম্বুর প্রসঙ্গ এটা বলতে চাচ্ছিলাম, যে জাম্বু ও গাঙ্গুয়ার মতো একজন দুর্দান্ত অভিনেতা, অল্প যে সব সিনেমায় সে কিছুটা বড় রোল পেয়েছে, সেখানে দেখে আমারও তোমারও দুজনেরই একই মূল্যায়ন, যে মানে জাম্বু গাঙ্গুয়ার মতো একজন মানে শক্তিধর অভিনেতা, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। তো যাই হোক, জাম্বুর মোটিভেশন নিশ্চয়ই এটাই ছিল যে আরে আমি তো বিশাল পপুলার, হয়তো আমি মানে অর্থের দিক থেকে হয়তো ওইরকম পারছি না কামাতে, বা আমার রোল খুব বেশি লাগে, তো আমি তো বিশাল পপুলার। তার তো একদম নাম সহ হয়েছে। আর অন্য যাদের কথা, হ্যাঁ, যেমন ধরো ওই যে কালকে আলোচনা করছিলাম যে সাকিকে নিয়ে, তো সাকি ধরনের রোল যারা করে আর কি, বা দুলারি, এদের মোটিভেশন ওইটাই, যে আমাদের যে দুলারি কোথায়, দুলারি
নাম না জানতে পারে, কিন্তু ও আরে যে ভিলেন মহিলা সব জায়গায় কুটনামি বাঁধায়, হ্যাঁ এই সেই মহিলা, আর এইটা দেখলেছেন আরে ওই মহিলা তো কুটনামি করে বেড়ায় বাংলা সিনেমায়। এইটাই হলো তাদের মোটিভেশন, যে আমি তোর অন্য মানুষের মতো না। হয়তো এরা এরকম চিন্তা করে যে আমার আশপাশে অন্য মানুষটা হয়তো আমার চেয়ে অনেক সফল, তথাকথিত যে সফলতার নিক্তিতে মাপা হয় সমাজে, কিন্তু তাকে তো আমার মতো এত মানুষ চিনে না, মানে তাকে যে এত মানুষ চিনে, এটাই হয়তো তার কাছে মোটিভেশন। প্লাস ওই ভালোবাসাটা তো বললাম যে হয়তো অবশ্যই যাদের এরকম অখ্যাত রোলে অভিনয় করে তাদের মধ্যে নিশ্চয়ই দ্বিধাদ্বন্দ্ব কাজ করে অনেক সময়, যে অর্থনৈতিক অবস্থা বেশি সুবিধার হচ্ছে না, রয়ে যাবো কিনা এই লাইনে। কিন্তু আমার ধারণা তখন ওই যে ভালোবাসাটার কাছে পরাজিত হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, দুলারিকে না হয় অনেকেই চিনে বা ড্যানি রাজকে অনেকে চিনে। আপনারা গত রাতে একটা নিউজ দেখাচ্ছিলাম যে এতে তাণ্ডব সিনেমায় সাকিবের একজন স্টান্টম্যান মারা গেছে। তো স্টান্টম্যানকে তো আমরা চিনিও না, না স্টান্টম্যান কারা আমরা জানিও না। হ্যাঁ, তো তাহলে এই যে স্টান্টম্যান সে শুটিংয়ের সময় হার্ট অ্যাটাক করে মারা গেল, তো স্টান্টম্যান আসলে সে তাকে কি ধরেন যে একজন অফিসিয়াল মানে 9টা 5টা অফিস করা একজন লোক যে মারা গেল, তাকেও তো আমরা কেউ চিনি না। তো স্টান্টম্যানের এই যে এত এত রিস্ক নেয়, এত এত ইনজুর্ড হয়, সে তো কোনো পরিচিতও পাইল না। তাইলে এই ফিল্মের যে স্টান্টম্যান যারা, স্টান্টম্যানদের কাছে কি আসলে জাস্ট এই ফিল্মের লোকজনের ছাড়া অন্যদের আর আদৌ কোনো মানে কৃতজ্ঞ হওয়ার কিছু আছে, বা যাকে চিনি না তারপর যেমন ফিলিংস কীভাবে হবে? যেমন কালকে সাকিবের তাণ্ডব সিনেমার যে স্টান্টম্যানের ছবি দিছে কে কখনো দেখিই নেই, আমিও দেখিনি। হ্যাঁ, তো তাহলে স্টান্টম্যানদের সিনেমা থেকে প্রাপ্তি দেখে কিছুটা এই অল্প শিপ প্রতি যে টাকার এটা ছাড়া না, স্টান্টম্যানরা আসলে স্টান্টম্যানদেরকে তো একদিক থেকে মানে কি বলবো, তারা স্টান্টম্যানরা অ্যাকচুয়ালি ঠিক অভিনেতাও না। হ্যাঁ, স্টান্টম্যানদেরকে তুমি বলতে পারো অনেকটা ফিল্মের পেছনের মানুষ, যারা ফিল্মের পেছনের মানুষ যারা এই লাইনে আছে, যারা ধরো ক্যামেরার কাজ করছে বা এডিটিংয়ের কাজ করছে বা সাউন্ডের কাজ করছে, বিভিন্ন মেকআপের কাজ, এই যে পেছনের মানুষ যারা, স্টান্টম্যানদেরকে আমি ওই শ্রেণীতে ফেলবো। যেমন ধরো অনেকেই জানে কিনা, তুমিও হয়তো শুনতে যে বাংলা সিনেমার এক একটা বাংলা সিনেমা অবলম্বনে বিশেষ 10 মিনিটের অনুষ্ঠান হতো এককালে বাংলাদেশ বেতারে, শুনতাম আর কি, ওই যে হা ভাই উনি সে হলো গিয়ে এটা করতো আর কি, সব এক একটা ফিল্মের ওইখানে ওই যে সব সিনেমার মূল কারা পেছনের লোক তাদের নাম বলতো। এই হিসাবে কলমতর নামটা তুমি আমি অন্তত চিনি আমরা, যে শিল্প নির্দেশক ছিল কলমতর মারা গেছে 2-1 বছর আগে, আমরা আলোচনা করেছিলাম। তো কলমতরের যে ব্যাপারটা, যে কলমতরের যে ধরো বাংলা সিনেমায় কাজের যে মোটিভেশন, স্টান্টম্যানদের ব্যাপারটা আমার কাছে অনেকটা সেরকম মনে হয়। তবে হ্যাঁ, স্টান্টম্যান থেকে যেমন গাঙ্গুয়া কিন্তু শুরু সম্ভবত স্টান্টম্যান হিসেবে, গাঙ্গুয়া চুন্নু, হ্যাঁ এরা তো সব স্টান্টম্যান হিসেবে শুরু। তো হ্যাঁ, এক্ষেত্রে আবার তোমার প্রিয় ওস্তাদ জসিমের, নায়ক জসিমের কথা বলতে হয়, যে জসিম আসলে মানে জসিমকে আমি নায়কের থেকেও একদিক থেকে আমি বাংলা সিনেমার ইতিহাসে অন্যরকম মানে একটা ব্যাপারে তাকে আমি বলতে চাই যে বেশি অবদান একদিক থেকে তার অভিনয়ের চেয়েও সেইখানে, সেটা হলো বাংলা সিনেমায় অ্যাকশনটা আনার জন্য। এই যে তার জ্যামস ফাইটিং গ্রুপ, সে মূল ফাইটিং জিনিসটা বাংলা সিনেমায় সে এনেছে, যেটা আধুনিক যুগে একটা অপরিহার্য জিনিস। তো সেখানে ওই যে জসিমের কল্যাণে কিন্তু যে অনেক গাঙ্গুয়া চুন্নুদের মতো স্টান্টম্যান, তারা কিন্তু পরবর্তী দেখো যে স্টান্টম্যান থেকে শুরু করে 2-1 যে পরবর্তীতে মূলধারার সিনেমার অভিনেতা হচ্ছে না তা কিন্তু না, তবে বেশিরভাগই অবশ্য হয়েছে। আমার স্টান্টম্যান বলে এইভাবে মানুষ মনে রাখে, স্টান্টম্যানদের যে কিছু মোটিভেশন নেই তা না, 2-1 জনের ক্ষেত্রে আছে। যেমন এর নামটা যে তুমি হয়তো কেউ যে একজন স্টান্টম্যান আছে না, একদম টাক মার খায় সবসময় বাংলা সিনেমায়, 90 দশকের সিনেমায় একটা স্টান্টম্যানকে খুব কমন দেখা যেত, একটা টাক মতো যে নিয়মিত মার খাইতো আর কি। তারপরে একজন ছিল সম্ভবত আদিবাসী বোধহয় একজন, তাকে দেখা যেত স্টান্টম্যান নিয়মিত মার খেত। আরো 2-1টা চেহারা বেশ পরিচয়, হ্যাঁ সেগুলোর নাম আমিও জানি না, হ্যাঁ কিন্তু নাম জানি না। তাদেরও ওইটুকু হয়তো কাজ করে যে আমাকে দেখছে মানুষ, দেখে চিনছে, যার আপনি তো সিনেমা ফাইটিং করেন চিনছে। প্লাস হলো এরা ম্যাক্সিমামই আমার ধারণা, যেমন যে মানুষটা মারা গেল গতকাল তাণ্ডব সিনেমা শুটিংয়ে, এই ধরনের এরা নিজেদেরকে হয়তো ওইটাই আর কি, তারা পিছনের লোক বলে ভাবতেই ভালোবাসে। এবং যেমন ধরো যে এডিট, তোমার এই প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা মানে যে যারা ধরো ক্যামেরার কাজ করছে বা লাইটিংয়ের কাজ করছে, লাইটিংয়ের কাজটা ধরো ক্যামেরা না হয়, ক্যামেরার সিনেমাটোগ্রাফার অনেক বড় ব্যাপার, সিনেমাটোগ্রাফার পরবর্তীতে অনেক বড় কিছু হচ্ছে, আমি সিনেমাটোগ্রাফার বাদ দিলাম, ধরো লাইটিং করে আর
কতটুকুই বা কি করা যায় বাংলাদেশ অন্তত পরিচিত। লাইটিংয়ের কাজ, যে লাইটের কাজ যারা করছে, এবং কিছু মানুষ আছে বেশিরভাগ টাইমে মূলত লাইটিংয়ের প্রায় সারা জীবনে কাটিয়ে দিচ্ছে। মানে লাইটিং করা, এডিটিং করা বা এডিটিং এর কথা বলতে ধর লাইটিং বা ওরা তো আর স্ক্রিনে আসে না। আমি বলতেছি যারা স্ক্রিনে আসে, স্ট্যান্ডম্যান স্ক্রিনে আসে, আবার অনেক সময় আসেও না, বডি ডাবল হিসেবে কাজ করে, তারা স্ক্রিনে আসলেও মানুষ বুঝে না যে তারা এসেছে। যাই হোক, তো ঘটনা হলো যে ওই লাইটিংয়ের কাজ যারা করে বা মেকআপ আর্টিস্ট যারা কাজ করে, এদের যে ব্যাপারটা স্ট্যান্ডম্যানদের ঘটনা হয়তো তাই, তারা নিজেদেরকে ওই রকম পেছনে মানুষ চিন্তা করে। তারা আসলে মানে আমাদের যে অখ্যাত অভিনেতা, তারা নিজেদেরকে অভিনেতাই মনে করে না। যা দুই এক সময় হয়তো আমার মুখ দেখানো হবে। ওকে, এর প্রসঙ্গে একটু বলে নেই যে সত্যজিৎ রায়ের কিন্তু একটা খুব সুন্দর গল্প আছে, একজন স্ট্যান্টম্যান, তোমার হয়তো গল্পটা পড়া আছে, একজন স্ট্যান্টম্যানকে নিয়ে পড়েছো হয়তো গল্পটা। হ্যাঁ, তো তবে সেখানেও অবশ্য মানে ওই স্ট্যান্টম্যানের নিজের যে চিন্তাধারা বা এই ব্যাপারগুলো আসেনি, এই ব্যাপারগুলো। তবে হ্যাঁ, সত্যজিৎ রায়ের কথা আমার একটা মনে পড়ে যে অখ্যাত অভিনেতা সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত গল্প আছে না, যেটা নিয়ে যে নাটকও হয়েছে বাংলাদেশে, আবুল হায়াত, ওই যে কি জানি কার অডিশন বা অটল বাবু ফিল্ম স্টার বা এরকম একটা গল্প, একটা পাসিং শট দেওয়ার জন্য নির্বাচিত করে, সেই শট দিয়ে সে বারবার প্র্যাকটিস করে নায়কের সাথে একটা ধাক্কা খাবে, একটা বলবে আর কি। পরবর্তীতে সে নায়কের সাথে ধাক্কা খায়, ধাক্কা সেই রকম ভাবে বলে, পরে তো মানে তার বাড়তি পরে নায়কের সাথে পরে বাবা সেই রকম একটা ধাক্কা বেড়েছেন, পুরাই ব্যথা, অরিজিনালি ব্যথা পেয়েছে এরকম। তো ওইখানে যে অটল বাবু মানে পরবর্তীতে খুশিতে মানে এত খুশি হলো যে শেষে দেখা যায় যে সে তার জন্য নির্ধারিত যে পারিশ্রমিক ওইটা না নিয়েই সে চলে যায়, যে আরে আমাকে টিভিতে দেখেছে, কল্পনা করে যে আমাকে দেখে মানুষজন এইরকম মানে কি বলে আমার প্রশংসা করবে, সবাই নাম ধন্য করবে। এই যে কিছুক্ষণ আগে যে বলছিলাম না যে মোটিভেশন, এই অটল বাবু ধরনের মোটিভেশনই সম্ভবত এদের মধ্যে কাজ করে ব্যাপারটা। ওস্তাদ জসিমের প্রসঙ্গ আনাতে মানে মনে হলো যে এই ইস্যুটাও তোলা উচিত। সেটা হচ্ছে ওস্তাদ জসিম তো প্রায় 40টা ফিল্মে ভিলেন চরিত্র অভিনয় করছে, আপনি জানেন, এটা নিয়ে আমরা আলোচনা করছি। আবার যে জাম্বুকেও ফিল্মে উনি এনেছেন, মানে জাম্বুকেও ফিল্মে, এবং জাম্বুর মূল নাম কিন্তু জাম্বু না, এটা কিন্তু বাবুল গমেজ। হ্যাঁ, বাবুল গমেজ। তো ওস্তাদ জসিমকে ভিলেন থেকে নায়ক বানাইছে দেলোয়ার জাহান ঝন্টু, আবার এই জাম্বুকেও জাম্বু নাম দিয়েছে এবং ফিল্মে আছে দেলোয়ার জাহান ঝন্টু। তো ঝন্টু বললেই আমরা যে সাপের সিনেমা, বেদের মে জোসনা, হ্যাঁ না বেদের মে জোসনা, তো তোজামেল হক বিশে ভরা নাগিন শীষনাগ এগুলো। তো ঝন্টুকে যখন আমরা এই যে এই করি কি বলে এই সাপের সিনেমা বা এইসবের জন্য আমরা যে ঠাট্টা মস্করা করি এখনকার সময়, তো ওস্তাদ জসিম বা এই জাম্বুর মতো ফিগারকে ইন্ট্রোডিউস করার জন্য কি এই ঝন্টুকে আমাদের মানে তার প্রাপ্য থেকে করা হইতেছে কিনা, বঞ্চিত করা হচ্ছে কিনা, বা ঝন্টু কি আরেকটু খ্যাতি ডিজার্ভ করতে কিনা? এখন তো তাকে আসলে ঠাট্টা মস্করা হিসেবে দেখা যাচ্ছে, বেশি নিয়ে আসা হয়। আচ্ছা, এইটা যদিও দেলোয়ার জাহান ঝন্টু আসলে অভিনয় শিল্পী না, মানে আমরা আজকে মূলত আলোচনা করা অভিনয় শিল্পী নিয়ে, তারপরও আমরা যেহেতু প্রাসঙ্গিকভাবে এসেছি আমরা বলি, আমি দেলোয়ার জাহান ঝন্টুর অবদান মানে আমরা যতই ঠাট্টা মস্করা করি, মজা করে যাই করি, কিন্তু তারা কিন্তু আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অতি অপরিহার্য মানুষ ছিল। কেন আমি বলি, ইদানিং আমি অনেকের সাথে আলাপ করি, তোমাকেও বোধহয় একদিন বলছিলাম যে আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, হ্যাঁ, সে আমাদের সিনেমার মান এককালে যাই থাকুক, যে সিনেমার আমরা যতই মজা নিয়ে যাইনি, তারপর কিন্তু একটা ইন্ডাস্ট্রি ছিল, তাই না? একটা ইন্ডাস্ট্রি ছিল, দেশে 1500 সিনেমা হল ছিল, নিয়মিত মানে বছরে সিনেমা রিলিজ পেত 100 থেকে 150 সিনেমা, এক বড় বড় নায়কদের 10 থেকে 15-20টা সিনেমার মতো রিলিজ পেত, 22টা সিনেমার মতো রিলিজ পেত এক বছরে। এবং দেখা যেত এক নায়কের, এক বড় নায়কদের একই 3-4টা করে সিনেমা, কোনো নায়কের এক সপ্তাহে 2টা সিনেমা, কোনো নায়িকার এক সপ্তাহে ইলিয়াস কাঞ্চনের এক বছর 19টা ফিল্ম রিলিজ হয়েছিল। এরকম বহুজনেরই এরকম হয়েছে, মানে ইলিয়াস কাঞ্চনটা সম্বন্ধে সর্বোচ্চ। তো এই যে একটা একটা ইন্ডাস্ট্রি ছিল, এখন গত কয়েক বছরে কয়েকটা ভালো সিনেমা হয়েছে, হ্যাঁ, শুরুই করলা বরবাদ দিয়ে, খুবই উন্নত মানের একটা উন্নত কোয়ালিটির একটা কমার্শিয়াল ফিল্ম, অন্য কিছু বাদে আমরা কমার্শিয়াল ফিল্মে খুবই উন্নত মানের, যার কারণে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা রেকর্ডও করে ফেলেছি। আমরা বরবাদ পাচ্ছি, আমরা তুফান পাচ্ছি, দাগি পাচ্ছি, জঙ্গলি পাচ্ছি, হ্যাঁ, বা কি বলবো পরাণ সুরঙ্গ, এসব ভাওয়া পাচ্ছি।
কিন্তু ইন্ডাস্ট্রি কই, আমার কোনো ইন্ডাস্ট্রি নেই। বছরে দুই ঈদ মিলে 4-5টা ভালো সিনেমা রিলিজ পায়, সেই ঈদগুলোই ব্যবসা করে। বাকি টাইমে যেসব সিনেমা রিলিজ পায় সেগুলো কই, সেগুলা তো মানে সেগুলোর কোনো খোঁজই নেই। সেই সিনেমা মানুষজন জানেও না, এবং সেসব সিনেমা হলেও আসে না। দেশের মফস্বলের সিনেমা হলগুলা ঈদের 3-4 মাস খোলা থাকে, বাকি 7-8 মাস কোনো সিনেমাই চলে না সেখানে। ওই 3-4 মাস দিয়েই তারা টিকে আছে, আর ব্যবসাটাকে ভালোবেসে টিকে আছে। এখন মানে এটা নিয়ে বলছিলাম কিছুদিন আগে, কারণ কি? কারণ হলো ওই যুগে কিন্তু দেলোয়ার জাহান ঝন্টুরা, সেটা যে মানেরই হোক, আমার মাথায় রাখতে হবে সময়টা ছিল 80-র দশক, 90 দশক। ইন্টারনেটের যুগ নাই, মানুষের জানাশোনা কম। আমি কিন্তু তাদেরকে 100% সার্থক বলবো। আমি বলবো তারা আমাদের এখনকার তথাকথিত অনেক পরিচালকের চেয়ে সফল। কেন সফল আমি বলি। এখনকার সেই পরিচালকদের হয়তো ফিল্মের বোঝাপড়া বা একটা ভালো ফিল্ম হওয়ার জন্য কি লাগে, সেই বোঝাপড়াটা হয়তো দেলোয়ার জাহান ঝন্টুর চেয়ে বা তোজাম মানে ওদের চেয়ে বেশি। কিন্তু ফিল্মের মূল ব্যাপার কি, সে যে মানের যত তুমি বলো যে যত পরিচালকই, যে পরিচালক বলো যে আমি আসলে আর্টটা প্রধান চিন্তা করি, বাস্তবে তুমি এমন কোনো ডিরেক্টর সিনেমায় পাবা না যে চায় না তার সিনেমা অসংখ্য মানুষ দেখুক। এমন একটা পরিচালকও পৃথিবীতে নেই। তো দেলোয়ার জাহান ঝন্টুরা তো সেই মানে দর্শককে আকৃষ্ট করতে পেরেছিল, তাই না? তাদের সিনেমা মানে অসংখ্য মানুষ দেখেছে এবং বিপুল পরিমাণ হিট হয়েছে সেই সময়। তো ঝন্টুরা সেই 80-90 দশকে কাজ করেছে। যেমন আমরা বলি যে ধরো আলিফ লায়লা, ইন্ডিয়া বানানো আলিফ লায়লা, সেটা আমাদের কাছে একটা 90 দশকে একটা ক্রেজ ছিল পুরা। এখনকার জেনারেশন বা আমরাই তো পরবর্তীতে আলিফ লায়লা নিয়ে হাসাহাসি করেছি। হ্যাঁ, আমি দেলোয়ার জাহান ঝন্টু আমি বলবো তার সবার হিসেবে সঠিক ছিল। অত্যন্ত অপরিহার্য মানুষ, তাকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করতে পারি, যাই করতে পারি। কিন্তু এই যুগের ঝন্টুরা কোথায়? এই যুগের তো আর ঝন্টুর মতো বানালে চলবে না, এই যুগে তার চেয়ে উন্নত মানের অনেক কিছু একটা বানাতে হবে। দেলোয়ার জাহান ঝন্টুরা এখন আউটডেটেড, তারা এখন আগের মানে ফরম্যাটেই রয়ে গেছে সিনেমার, এই জন্য তাদের সিনেমার রিলিজ পেলে এখন আর চলে না। কিন্তু এখন তো এই যুগের ঝন্টুরা কোথায়? আমার কথা হলো এই যুগে ঝন্টু বিবর্তন হয়ে, ধরো সে যুগে সাপের কাহিনী নিয়ে তোমার স্নেক ফোক ফ্যান্টাসি বানাতো, ওকে, সেটা একটা মডার্ন ফর্ম, আমরা কিছু দেখবো না? সেটার তো একটা কিছু আমরা মডার্ন ফর্ম এই যুগে আমরা দেখবো না? হাওয়ায় তো দেখছি না, ওকে, হাওয়ার একটা অংশকে আমরা ধরে নিলাম। তো হ্যাঁ, ধরে নিলাম হাওয়া, যদি আমরা ওটা ধরে নিই ওরকম, তো কই হাওয়ায় মেজবাউর রহমান সুমনের মতো আর্ট ডিরেক্টর কোথায়? বা মেজবাউর রহমান সুমনই বা ধরো এক সিনেমার পর পরের সিনেমা এত টাইম কেন লাগে? বা সেভাবে এভাবে তো ইন্ডাস্ট্রি হবে না। ইন্ডাস্ট্রি হতে হলে নিয়মিত সিনেমা বানাতে হবে। যেমন ধরো এই ক্ষেত্রে ধরো রায়হান রাফির কথা বলা যায়, প্রত্যেক বছর সিনেমা, ওটিটি সিরিজ বা ওটিটি ফিল্ম নিয়মিত বানিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রি এরকম লাগবে। আমার ইন্ডাস্ট্রি হতে গেলে বর্তমানে আবারও ইন্ডাস্ট্রি দাঁড় করাতে হলে আমার অন্তত 20-25 জন পরিচালক লাগবে, বছরে 30-35টা সিনেমা লাগবে, যার মধ্যে অন্তত 10-15টা হিট হবে, মিনিমাম এইটুকু লাগবে। তো এখনকার যুগে সেই ঝন্টুর মতো কেউ এই যুগে এখনকার ফরম্যাটে নেই বলেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি শেষ। কাজেই ঝন্টুদের তো আসলে অনেক বড় অবদান। আমরা যত হাসি ঠাট্টা করি, তাদের কারণেই তো আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা দাপটের সাথে টিকে ছিল। আচ্ছা, আনোয়ার হোসেনকে যদি আমরা রেফারেন্স ধরি, আনোয়ার হোসেন সিরাজউদ্দৌলা করে একসময় অনেক জন লেজেন্ডারি অভিনেতা 60-এর দশকের। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা যদি জীবন থেকে নেওয়া, হ্যাঁ, আমরা যদি 80-র দশকের শেষে বা 90 দশকে আমি বলতে চাচ্ছিলাম, থ্যাংক ইউ, আনোয়ার হোসেনকে নিয়ে মানে হার্ট অ্যাটাক একবার মনে পড়ে যে সুবর্ণদা মানে ঢাকা ভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস ফ্যাকাল্টির একজন টিচার, সে এখন অস্ট্রেলিয়ায় থাকে। সে বলতেছিল যে আনোয়ার হোসেন পুরা ছবি শেষ করতে পারছে, এরকম ছবির সংখ্যা খুব বেশি নাই। তো এই যে আনোয়ার হোসেনের মানে ক্যারিয়ারের শেষ ভাগে শুধু ওই হার্ট অ্যাটাক করে আমিনার মা বলে মরে যাওয়া, তো সেক্ষেত্রে কি আনোয়ার হোসেনকেও কি আমরা এই ক্যারিয়ারের শেষ ভাগের কারণে এই অখ্যাত অভিনেতার ক্যাটাগরিতে ফেলবো, নাকি তাকে আমরা একটা মিম এলিমেন্ট হিসেবে মনে রাখবো? হ্যাঁ, এইটা অনেক ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানে কি আলোচনা করা যায়, আমি আনোয়ার হোসেন শেষ জীবনে যে ওই একদম গাঙ্গুয়াদের মতো কয়েক সিনের অভিনেতা হয়ে গিয়েছিল, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ, এটা আনায়, হয়তো ভুলে যেতাম। হ্যাঁ, এইটাই দেখো যে আনোয়ার হোসেনের ব্যাপারটা বলি। আনোয়ার হোসেনের আমি ইন্টারভিউ পড়েছিলাম যে কেন উনি এই এরকম বুড়া বয়সে এসে এইমাত্র 3-4 সিনের জন্য যে 3 বা 4 নাম্বার সিনে অবধারিতভাবে হার্ট অ্যাটাক করবে, মিস্টার হার্ট অ্যাটাক নাম পাবে, মানে এককালের বিখ্যাত অভিনেতা কেন পরবর্তীতে এগুলো করতে রাজি হলেন। তো উনি যেটা বলেছিলেন যে আমি ওই অভিনয় ছাড়া কিছু পারি না এবং আমার ভালোবাসা অভিনয়, তো আমি
চেয়েছি যে রোলই পাই আমি অভিনয় করে যাব। হ্যাঁ, আর বলছেন যে না আপনাকে যে মিস্টার হার্ট অ্যাটাক বলে এই কারণে কি নতুন প্রজন্মের প্রতি কোনো রাগ আছে? না না, একদমই রাগ না, ওদের দোষ কি? ওরা তো আমাকে ওইটাই দেখেছে। আমি দোষ দিব আমাদের পরিচালকদেরকে, যে কেন আমি এককালের এত বড় অভিনেতা, আমার বয়স বাড়ার সাথে সাথে কেন আমি এরকম একজন জাতা অভিনেতা, মানে আমার জন্য সেরকম রোল কেন চিন্তা করা হলো না, যেটা ভালো ভালো ইন্ডাস্ট্রিতে করা হয়। তো আনোয়ার হোসেন হলো সেই জিনিসটাই বলেছিল। তো না, আনোয়ার হোসেন আসলে যেটা কথা হলো যে পরের জেনারেশন যারা ধরো ওই জানেও না ওইসব, বিশেষ করে এখনকার জেনজি, এমনকি আমাদের জেনারেশনেরই বা একটু পরের দিকে 90-র পরে যাদের জন্ম, তাদের বেশিরভাগই আনোয়ার হোসেন যে সিরাজউদ্দৌলা বা জীবন থেকে নেয়া সিনেমার এত বড় অভিনেতা এগুলো কিছুই তারা জানে না। তারা ওই চিনে মিস্টার হার্ট অ্যাটাক হিসেবেই চিনে। তো আসলে আনোয়ার হোসেনের কেসটা আসলে রেয়ার কেস, মানে একজন মানে উল্টা আর কি, উল্টো দিকে যাওয়া। যে আমি জানি আনোয়ার হোসেনের মতো কেস কি আর আছে বাংলাদেশে, যে এককালের বিখ্যাত অভিনেতা পরবর্তীতে একদম স্বল্প রোলে অভ্যস্ত হয়ে গেছে, এমনকি বাংলাদেশে আর আছে? বা অন্য কোনো ফিল্মে বাংলাদেশে আর একজন আছে, নায়ক আজিম। আজিম কি এত ছোট রোল করেছে? আজিম কিন্তু বাবার রোল বা এইসবই করতো। হ্যাঁ, মানে আজিম কিন্তু মরতো না, মানে আনোয়ার হোসেন যেমন। আজিম তো মানে আনোয়ার হোসেনের মতো এত দীর্ঘ জীবন বাঁচেও নাই। না, সেটা বাঁচেনি, এটা অবশ্য ঠিক কথা। যাই হোক, কিন্তু আজিম দেখা গেছে যে সে জসিমের বাবা, আলমগীরের বাবা, ওই শুরুর দিকে সে ভিলেন তারে মাইরা ফেলছে, তারপর তার প্রতিশোধ নেওয়ার জন্যই করছে। এইটা তো প্রবীর মিত্রর ক্ষেত্রেও ঘটেছে, যে প্রবীর মিত্র এককালের যথেষ্ট জনপ্রিয় নায়ক ছিল, বা সেকেন্ড নায়ক, প্রবীর মিত্র সেকেন্ড নায়ক বেশি হয়েছে। হ্যাঁ, সেকেন্ড নায়ক। তো সেই প্রবীর মিত্র তো পরবর্তী আমরা একটা কমিউনিস্ট ম্যাচে রুবেল সবচেয়ে বেশি যার হত্যার প্রতিশোধ নিয়েছে সেটা হলো প্রবীর মিত্র। হ্যাঁ, তবে প্রবীর মিত্র অবশ্য শাকিব খানদের যুগে আবার সে পুরো সিনেমা জুড়ে বাঁচার সুযোগ পেয়েছে। এখন দেখা যাচ্ছে সে পুরো সিনেমা জুড়ে বাঁচে, এখন আর মারাটা যায় না। তো হ্যাঁ, ওই আর কি, মানে আনোয়ার হোসেনের কেসটা ইউনিক একদম। আজিমেরটাও অনেকটা, প্রবীর মিত্রটাও কিছুটা। তো হ্যাঁ, মানে তাদেরকে আসলে সংখ্যার দিক থেকে বিচার করলে বেশিরভাগ মানুষই আসলে তাদেরকে অখ্যাত অভিনেতা হিসেবেই চিনবে। এবং আমার ধারণা ওই নতুন জেনারেশন জেনজির অনেকে আনোয়ার হোসেনের নামও জানে না, তারা মিস্টার হার্ট অ্যাটাক বা এই বলেই চিনে, রাবেয়ার মা বলেই চিনে, তারে আমেনার মা বলেই চিনে। হ্যাঁ, এটা হতে পারে, আনোয়ার হোসেনের ক্ষেত্রে এটা হতে পারে। ওকে, ওমর সানি তো তার অনেক হিট সিনেমা ছিল, কিন্তু ওমর সানির যেটা হয়, ওমর সানিকে এখনো যেহেতু সে টুকটাক ফিল্ম করে, তাকে লোকজন ওই সেই চাবুক মারার ওইটার কারণেই চিনে। তো ওমর সানি ফেসবুক মজাদার স্ট্যাটাস। সো ওমর সানি যেটা, ওমর সানিকে কি তাহলে এখন আমরা অখ্যাত বা পতিত অভিনেতা হিসেবে বলবো, নাকি প্রাক্তন সুপারস্টার ওই ইমেজ হিসেবে লোকজন? না, ওমর সানি আসলে ঠিক এই ক্যাটাগরিতে আসবে না। তার কারণ কি, ওমর সানি তার এত ছোট রোল কখনোই করেনি। ওমর সানি নায়ক হওয়ার পর পরবর্তীতে একটা পর্যায়ে অনেক সিনেমায় ছিল না, যাত্রা বা বিভিন্ন সার্কাসে অভিনয় করতো। আমি নিজে একটা সার্কাসে তার অভিনয় দেখেছিলাম। যাই হোক, তো পরবর্তী যখন কামব্যাক করলো আসলে ভিলেন হিসেবে, মানে ভিলেন হিসেবে খুব একটা সাড়া না পেলেও অনেকগুলো সিনেমায় সে ভিলেন হয়েছে। পরবর্তী কিছু বড় ভাইটা এরকমও হয়েছে বোধহয় কিছু সিনেমায়। ওমর সানি ঠিক এই ক্যাটাগরিতে পড়বে না, কারণ ওমর সানির যে বিবর্তনটা, সেই বিবর্তনটা মানে অনেক বেশি অস্বাভাবিক না। মানে ওমর সানির মতো ঘটনা কিন্তু বাংলাদেশে আরও আছে, যেমন হলো অমিত হাসানের। তবে অমিত হাসান আবার পরের চ্যাপ্টারে সফল। অমিত হাসান ওমর সানি সেম ব্যাপার, কিন্তু ঘটনা উল্টা। অমিত হাসান নায়ক হিসেবে অত সফল না, একই টাইমের অমিত হাসান ও ওমর সানি একই সময়েরই নায়ক। তবে অমিত হাসানের শুরু আগে, কিন্তু মানে 90 দশক, একই টাইমে দুইজনই নায়ক ছিল। অমিত হাসান 90 দশকে সফল হতে পারেনি, কিন্তু ওমর সানি খুব জনপ্রিয় নায়ক ছিল 90 দশকে। পরবর্তীতে দুইজনই একটা ব্রেক নেওয়ার পরে দুইজনই ভিলেন হয়েছে, কিন্তু ভিলেন হিসাবে আবার অমিত হাসান খুব সফল। জাতীয় পুরস্কার মনে হয় পেয়েছে, ওই যে ভালোবাসার রং বা কোনো একটা সিনেমায় জাতীয় পুরস্কার পেয়েছে, ভিলেন হিসেবে ভালো আলোচিত হয়েছে। তো ওমর সানি আবার মানে পরের চ্যাপ্টারে আবার ব্যর্থ। তো এই দুইজনের ক্যারিয়ার কিন্তু ঘুরায় ফিরায় একই। তো না, মানে ওমর সানি, অমিত হাসান এরা কিন্তু ঠিকই অখ্যাত, তারা মূলত আসলে প্রাক্তন সুপারস্টার। অমিত হাসান হলো বর্তমান ভিলেন, আর ওমর সানি হলো প্রাক্তন সুপারস্টার। এটাই তাদের ক্যাটাগরিটা হলে এরকমই হবে। নায়কের যে বন্ধু ক্যারেক্টারটা, নায়কের বন্ধু মূলত চার্লি ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আফজাল শরীফ করছে, দিলদার সবচেয়ে বেশি, জ্যাকি আলমগীর। না, দিলদার কিন্তু মানে কমেডিয়ান হিসেবে দিলদারকে মানে সবাই চিনে, ফলে লেজেন্ড একদম, কমেডিয়ান লেজেন্ড, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে চিকন আলী,
বা রতন খান বা এই যে জ্যাকি আলমগীর, কালা আজিজ, দীপজলের সঙ্গী থাকতো। তো এই ক্যারেক্টারগুলোকে আসলে আপনি কিভাবে খেয়াল করছিলেন প্রথমে? মানে আমি তো খেয়াল করতাম একটা কারণে, মানে এই জ্যাকি আলমগীর, কালা আজিজ বা রতন খান, চিকন মিয়া, মিঠু কেয়ামত থেকে আমার সিনেমা সালমান শাহর সাথে ছিল, আর কিছু সিনেমা মিঠু ইত্যাদির কারণে আগে থেকে হ্যাঁ। তো এই ক্যারেক্টারগুলোকে আপনি কিভাবে খেয়াল করছিলেন? এই ক্যারেক্টারগুলো আমার কাছে যেরকম লাগতো যে আসলে ভাবতাম যে এই রকম বন্ধু পাওয়া তো আসলে খুব দরকার জীবনে, একদম অনুগত ফ্রেন্ড। এই ধরনের বন্ধু পাওয়া, আমি হলাম এই ধরনের ক্যারেক্টারগুলো আমার কাছে, মানে যে কারণে আমি তাদের গুরুত্ব দিতাম বা কিছু রেসপেক্ট আদায় করতে, যে লয়াল ফ্রেন্ড, মানে একদম যাকে বলে মানে চামচা বলো যাই বলো, লয়াল ফ্রেন্ড একদম। তো এক্ষেত্রে একটু বলি, এই যে যেমন বেশিরভাগ সময় দেখা যেত যে এদের রোলগুলা একটু মানে একটা কমন প্যাটার্নই থাকতো, মানে এই যে ধরো আফজাল শরীফ বা এদের দেখা তো কমন, যারা নায়কের সাথে থেকে এরা হলো গিয়ে মানে কমন সিনে দু একটা ভাড়ামি ডায়লগ দিত, তারপরে এদেরও নিজস্ব মানে আকৃষ্ট হতো, এদেরও নায়িকা থাকতো। পরবর্তী যুগে চালু হলো যে এদেরও গান চালু হলো, দিলদারের গান, আফজাল শরীফের গান, যেগুলো আসলে কাবিলার তো অনেক গান আছে, তো এগুলা চালু হলো আর কি। তো এদেরকে মানে কি বলবো, যে এদের আরো দেখা যেত যে লাস্ট সিনে একটা সিনেমা শেষ হতো, লাস্ট সিনে এসে একটা ডায়লগ দিত যে দেন দেন আসেন আমরা সবাই এক হয়ে যাই, বা দেন এদের বিয়ে দিয়ে দেন, এরকম কিছু একটা বলতো, সবাই হা করে হেসে উঠতো, সিনেমা শেষ। হ্যাঁ, তো এদের কমন কিছু প্যাটার্ন ছিল। কিন্তু তার মধ্যে আমি যে কালা আজিজের কথা বলেছো, আমি এটা বলতে চেয়েছিলাম, এই যে এরাও কিন্তু এই যে অখ্যাত অভিনেতা, এরাও যেমন কালা আজিজ, তারপরে কার কথা হলো, যেমন হ্যাঁ বলি ইতিহাস সিনেমায় কালা আজিজ, বা ধরো যে তুষার খানও নায়কের বন্ধু হতো, বিক্ষোভ সিনেমায় সালমান শাহ, তুষার খান, এই যে রোলগুলো, হ্যাঁ দেখো যে তুষার খান অবশ্য পরবর্তী অনেক বড় অভিনেতা হয়েছে। তুষার খান অখ্যাত না, তুষার খানকে চেনে সবাই নাটকের কল্যাণ। আচ্ছা আমি কালা আজিজের কথা বলি, কালা আজিজের নামই অনেকে জানে না, কিন্তু চেনে চেহারায় সবাই। তুমি ইতিহাস সিনেমায় কালা আজিজের অ্যাক্টিংটা দেখো, এবং তার দেখো যে কালা আজিজ যে আসলে সুযোগ দিলে কি করতে পারে, সেটা কিন্তু ইতিহাস সিনেমা এসে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, চরম খুবই সুন্দর, মানে ওইখানে মারুফের রোলটাকে তো মানুষ ফিল করেছে, কাজী মারুফের রোলটাকে। আমার তো যেটা অ্যানালাইসিস হলো, সাথে কালা আজিজ না থাকলে এবং কালা আজিজের থেকে ওই রকম ব্রিলিয়ান্ট কিছু ডায়ালগ বা না থাকলে মারুফ মানুষের হৃদয়ে এত বেশি গাঁথতে পারতো না। যেমন একদম শেষে কালা আজিজ মারা যাওয়ার আগে ডায়লগ দেয় না যে, মারুফ আমি যদি জানতাম যে তুই এত ভালো ফ্যামিলির ছেলে, তোকে আমি কখনো এই লাইনে আনতাম না। এই ডায়লগ তো মানুষকে খুব সহজেই টাচ করে। তো দেখো এই যে তুমি এই ধরনের রোল যাদের বললে, যে কালা আজিজ কিন্তু মানে দেখিয়ে দিয়েছে। তো আসলে আমি একটা জিনিস বলবো, সেটা হলো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তো কিছু ক্ষেত্রে আসলে কমন প্যাটার্নের মধ্যে হাঁটে, যে এদেরকে অমুক অভিনেতা, এদের এইটুকি, এর বাইরে দিব না। কিন্তু যখনই একটু ব্যতিক্রমী রোলে অনেককেই দেওয়া হয়েছে, তারা কিন্তু দেখিয়ে দিয়েছে নিজের ক্ষমতা। তুমি দেখো যে অখ্যাত না হলেও দিলদার, তাকে একটা নায়ক হওয়ার সুযোগ দেওয়া হলো, সেই সিনেমা ওই বছরের সেরা 5 হিট, আব্দুল্লাহ ওই বছরের সেরা 5 হিট মুভির একটা। সিনেমার মান যাই, আমি তো সিনেমার মান আমি কোনো বিবেচনায় আনছি না, আমি এখানে দেখছি একটা ফিল্ম ইন্ডাস্ট্রি তার দর্শকরা কিভাবে নিচ্ছে সিনেমাটাকে। তো একজন কমেডিয়ানকে নায়ক বানিয়ে নায়ক বানিয়ে সিনেমা, সেইটা মানুষজন খুব ভালোভাবে গ্রহণ করলো। তো তাহলে কেন বাংলা সিনেমায় আমরা এই ধরনের প্রজেক্ট আরও পেলাম না, বা এই ধরনের সাহসী আরও কেন ডিরেক্টর হতে পারলো না, যে এই যে কেন এরকম ডিরেক্টর আমরা খুঁজে পেলাম না, যে একটু আমি খুঁজে দেখি যে যারা একটু ছোট রোলে, তাদের মধ্যে ভালো অভিনেতা কারা আছে, তাদেরকে একটু প্রমোট করি, কোনো কিছু সিনেমা তাদেরকে দিয়েও বড় রোল দেই। যেমন ধরো এই যে হলিউডে কি এই যে ভিলেনদের নিয়ে সুপারহিরো যে ইউনিভার্স, সেখানে একটা সিনেমা আছে হলো সব ভিলেনদের নিয়ে। হ্যাঁ, তোমার ডিসি যে ইউনিভার্সের সব ভিলেন নিয়ে একটা সিনেমা খুব একটা ফিট না, দেখো যে আইডিয়াগুলো দেখো। তা আমার তো মনে হয় যে আমাদের ডিরেক্টররা বা প্রডিউসাররা এরকম চিন্তা করতে পারতো, যে আমরা যে ছোট অভিনেতাদের মধ্যে যারা প্রমিসিং, ধরো যে গাঙ্গুয়া, জাম্বু, কালা আজিজ, হ্যাঁ, এদেরকে আমরা একটু বেশি রোল দিয়ে, বা ধরো রিনা খান, হ্যাঁ, এদেরকে একটু বেশি রোল দিয়ে আমরা একটু করি না, সিনেমা বানাই না। রিনা খান তো এই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদে মেইন
ভিলেন ছিল ওটা তো হিট সিনেমাই করছে। হ্যাঁ না মানে কিন্তু তারপর তাদেরকে ভিন্ন যে আরো প্রধান করে ধর রিনা খান ধরো বাদ দিলাম, রিনা খানটা ধরো দুলারির কথা বলি, মায়া হাজারিকা এদের কথা বলি। মায়া হাজারিকা তো ওই সময় হ্যাঁ হ্যাঁ না সেটা ছিল। যেমন আফজাল শরীফ কিন্তু বেশ কিছু সময় ভিলেন ছিল, সে তো হ্যাঁ এটা নিয়ে তো তোমার সাথে মজা করেছে। আফজাল শরীফের খুবই মজা হলো একটা সিনেমায় সে ভিলেন ছিল নায়িকা শামা বোধহয় ছিল সিনেমা, ওটা আমি তুমি প্রায় মজা করি যে সিনেমায় তার ডায়লগ ছিল দিল তো পাগল হয়। ওই সময় বলিউডের দিল তো পাগল হয় সিনেমা খুব হিট। তো নায়ক সে তার বাংলা সিনেমার কমন যেটা ভিলেনদের একটা ডায়লগ, তার ডায়লগ ছিল দিল তো পাগল হয়, এবং শেষে তার মামাও ভিলেন কে জানি মিজু আহমেদ না কে জানি তাকে মেরে ফেলে, তখন সে মামা পাগল হয় বলে মারা যায়। এটা আমরা খুব আমি তুমি বা অন্যরা প্রায় মজা করি। তো হ্যাঁ দেখো আফজাল শরীফকে যখন ভিলেনের রোল দেওয়া হয়েছে সেখানে কিন্তু সে ইয়ে করেনি, মানে সেখানে কিন্তু ভালোই করেছে। সে ভিলেন হিসেবে খুব একটা পপুলার হতে পারেনি, কিন্তু আমি আফজাল শরীফের ভিলেন হয় 2-3টা আরেকটা সিনেমার ডায়লগ ছিল তার ওলে ওলে, চাই না ঘটনাক্রমে কেন হিন্দি সিনেমার গানগুলোই তার ডায়লগ হয়, যাই হোক। কিন্তু তুমি কি দেখেছো আফজাল শরীফ? আমার মতে কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, তা কিন্তু যথেষ্ট ব্রুটাল লেগেছে, তাই না? মানে আমার মানে এমনি ভার হিসেবে তাকে যেমন অসহ্য লাগে সিনেমাগুলো কিন্তু তেমন লাগেনি, তা কিন্তু অনেক ব্রুটাল লেগেছে। এবং আমি জানি না তাকে নিয়ে আরো বরং ওই কমেডিয়ানের চেয়ে তাকে বরং আমি তো বলবো যে ভিলেন হিসেবে অভিনয় করলে যদি সে চালিয়ে যেত আমার ধারণা সে আরো বড় অভিনেতা হতে পারতো। মানে পরবর্তীতে ওই ইত্যাদিতে মামা ভাগ্নে হিসেবে স্টিক না থেকে সে আরো এখন অনেক হুমায়ুন আহমেদের নাটক সূত্র আগে থেকে প্রথম দিকে করেছে, পরের দিকে নেয়নি, সিনেমা যাওয়ার পরে হুমায়ুন আহমেদ নেয়নি। ওকে, আমার ব্যাসার্ধগ্রাফি বইতে শাহিন আলমকে নিয়ে একটা বিরাট চ্যাপ্টার আছে, তোমার খুব ইম্পর্টেন্ট একটা গবেষণা যিনি শাহিন আলম। তো শাহিন আলমের একটা পডকাস্ট একটা ইন্টারভিউ ইউটিউবে পাওয়া যায়, সেখানে সে বলতেছিল যে সে নায়ক হিসেবে তেমন জনপ্রিয় না হলেও সাইড নায়ক হিসেবে সে ছিল 1 নম্বর। তো এরকম যারা সাইড নায়ক আছে, তো আপনি ওই সাইড নায়কগুলোর নাম বলেন যাদের আসলে অনেকেই হয়তো চিনে না, সাইড নায়ক তাদের কিছু বৈশিষ্ট্য যদি। আচ্ছা সাইড নায়কদের যেমন শাহিন আলমের কথা বলি, শাহিন আলমের যে বৈশিষ্ট্য এটা সাইড নায়কদের কমন বৈশিষ্ট্য। দেখা যায় যেসব সিনেমায় সাইড নায়করা হলো কাবাব মে হাড্ডি মানে সেকেন্ড নায়ক, সেখানে দেখা যায় যে তারা হলো সব মানে বেশিরভাগই মরে লাস্টে, এটা হলো একটা কমনই, নায়িকার ভালোবাসা পায় না কমন। যেমন সাইড নায়ক, তবে অন্যরকম সাইড নায়ক ছিল যেটা শাহিন আলম ছিল, নায়কের ছোট ভাই বা নায়কের বড় ভাই এই টাইপের রোল। যেমন ইমরান এককালের চরম জনপ্রিয় সাইড নায়ক, জসিমের সিনেমায় যেমন কি জানি আলোচিত সিনেমা যে ছোট বউ, সেখানে মানে ইমরানের মধ্যে বেশ কয়েকটা সিনেমা দেখেছি। ইমরান কাঞ্চি থাকতো তার নায়িকা, কাঞ্চি, হ্যাঁ কাঞ্চি তার নায়িকা ছিল, ইমরানের কমন নায়িকা ছিল কাঞ্চি। ইমরানের রোল থাকতো যে পারিবারিক একটা বেশ কয়েকটা প্যাটার্নের কমন বাংলা সিনেমা ছিল, একটা ছিল পারিবারিক প্যাটার্ন যেখানে বড় ভাই হলো একদম জসিম বা এরকম কেউ, যারা বড় ভাই ভাবি আর পুরো দেবতা একদম। মেজো ভাইয়ের বউ অবধারিত হয় ভিলেন 100%, মেজো ভাইয়ের বউ হয় রিনা খান বা এরকম কেউ, মেজো ভাইটা থাকে গোবেচারা টাইপের কেউ, আর ছোট ভাইয়ের থাকে প্রতিবাদী, এইটা থাকতো ইমরান। তো দেখা যেত কিছু কিছু কাজে বাপ্পারাজও থাকতো ছোট ভাই। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে গরিবের ছেলে বড় লোকের মেয়েকে ই করছে, বড় লোক পরে ছেলে কি করছে ঘর জামাই রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো মেজো ভাই, এটা মেজো ভাই কমন হলে এটা সবসময় মেজো ভাইয়ের সাথে করতো। হ্যাঁ এটা একটা কমন প্যাটার্ন আমি আবিষ্কার করেছিলাম, যে এটা এই পারিবারিক কিসে যেটা বললা, এটা হলো মেজো ভাইয়ের কে এইটা রাখা হতো, মেজো ভাইয়ের বউটা হতো সবসময় এই বড় লোকের মেয়ে, সে এরকম ছিনিয়ে নিয়ে যেত পরিবার থেকে। আর ওই মেজো ভাই বা ভাবির সাথে ইমরান দেখা যেত কমন প্যাটার্ন, যে ইমরান দেখা যেত যে ওই মেজো ভাই বা ভাবি বেয়াদবি করছে বড় ভাই ভাবির সাথে, সেখানে ইমরান বলছে যে একদম তোমার গায়ে হাত তুলবো, তখন শাবানা বড় ভাই চর মেরে তাকে থামাতো যে খবরদার বেয়াদব, কখনো তুই মুখের উপর কথা বলবি না ভাইয়ের। তখন দেখা যেত অভিমান করে ঠিক আছে ভাবিও তুমি ওদেরকে নিয়েই থাকো বলে চলে যেত। এই ছিল একটা কমন প্যাটার্ন এই ধরনের অভিনেতা। এছাড়া যারা ধরো ওই যে সাইড নায়ক হিসেবে যারা ধরো ওই যে মানে নায়িকার ভালোবাসা পেত না এমন সাইড নায়ক, বাপ্পারাজ তো এক্ষেত্রে, যদিও বাপ্পারাজ অনেক বড় অভিনেতা মূল নায়ক, তারপরও বাপ্পারাজকে বিশেষ করে এখন তো নামই হয়ে গেছে যে ছাকা খাওয়ার অন্য নামই বাপ্পারাজ। তুমিও নিজেকে এক জগতের বাপ্পারাজ বলে, চাপালির জগৎ কি সেটা দর্শকদের কাছে অজানাই থাকুক, যাই হোক সেটা আমার বই পড়ে জেনে সেই জগতের বাপ্পারাজ হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছো। তো বাপ্পারাজের যে প্যাটার্নটা, যে নায়ক সে লাস্টে পাবে না ভালোবাসা, শাহিন আলম বহু সিনেমাতে এরকম
হয়েছে যে নায়িকার ভালোবাসাটা সে পায়নি, এবং এটা নিয়ে মজা করে ওই যে বার্ডফিক্স চ্যানেল তার নাম দিয়েছে লর্ড ফ্রেন্ডজোন। বার্ডফিক্স চ্যানেল যারা দেখেছেন সবাই জানেন যে তাদের কিছু কমন নাম দেওয়া আছে, তো শাহিন আলমের নাম হলো লর্ড ফ্রেন্ডজোন। এবং শাহিন আলমের একটা কমন প্যাটার্ন তারা বের করেছে যে যেসব সিনেমায় শাহিন আলম লর্ড ফ্রেন্ডজোন থাকতো বেশিরভাগই সে একটা মাথায় একটা কাপড় বাঁধতো, জানি না কেন, এটাতে একটা কমন প্যাটার্ন ছিল। আর ভালোবাসা না পাওয়া সাইড নায়ক, যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে, এটা নামের কারণে মনে আছে, সালমান শাহ এক সিনেমা করে সে হারিয়ে গেছে। সালমান শাহর প্রেম যুদ্ধ সিনেমায় শাহরুখ শাহ নামে এক নায়ক ছিল, সে তো এই প্যাটার্নে আর কি, যে কাবাব মে হাড্ডি চেস্ট, মানে নায়িকার ভালোবাসা আজকে কোনো কারণে নায়িকা স্মৃতি হারায় বা কিছু একটা হয়, তখন ওই নায়কটা এসে হাজির হয়, তখন সে ভালোবাসা পাওয়ার চেষ্টা করে। মানে প্যাটার্নটা হলো অনেকটা দিওয়ানা সিনেমা, শাহরুখ খানের প্রথম সিনেমা দিওয়ানায় শাহরুখ খানের যে রোলটা, কিন্তু শাহরুখ খানের তো কারিশমা আলাদা, যার কারণে দিওয়ানায় মনে হয় যে শাহরুখ খানের যেন মেইন না। মেহেদি পিচ্চি সোহেল আলেকজান্ডার বই কথা বললেন। হ্যাঁ, আচ্ছা, এবং ওই রোলেও আসি। হ্যাঁ, তো মেহেদি আর আলেকজান্ডার বো এরা সাধারণত মানে তাদের ট্রেডমার্ক যে কাটপিস সিনেমা, ওই সিনেমার যুগের আগ পর্যন্ত তারা থাকলে দেখা যেত তারা ওরকম ছোট ভাই হিসেবে থাকছে আর কি। তারা আবার যে ছ্যাঁকা খাওয়া ছোট ভাই থাকতো না, তারা থাকতো হলো মানে দুই নায়ক, ছোট ভাই, বড় ভাই হয়তো থাকতো মান্না বা কে থাকতো, মান্না বা জসিম, এই টাইপের কেউ থাকতো, এরা থাকতো ছোট ভাই, দুই ভাই মিলে তাদের মিশন সাকসেসফুল করতো এইরকম। আর পিচ্চি সোহেল প্লাস মেহেদি আলেকজান্ডার বো এরা হলো পরবর্তীতে যখন ওই 2000 সালের পরে যখন কাটপিস অশ্লীল মুভির যুগ আসলো, তখন দেখা গেল এরাই আবার মানে ওই যুগ। এবং শাহিন আলমও, যে শাহিন আলমের কথা বললাম, মানে অশ্লীল মুভির কাছে এই নায়কগুলো একদিক থেকে কৃতজ্ঞ, এই অখ্যাত অভিনেতারা, কারণ অশ্লীল সিনেমার কারণে এই কিছু অভিনেতা। প্লাস আসিফ ইকবাল হলো একটা ইউনিক কেস, যে কি আসিফ ইকবালের শুরু কি ওই অশ্লীল সিনেমা দিয়েই? না, আগে ছিল, কিন্তু এর আগে তো মোট, যেমন আসিফ ইকবালের অশ্লীল সিনেমার যুগে ওই ধরনের নায়ক ছিল, কাটপিস নায়ক। কিন্তু পরবর্তীতে এই যুগ শেষ হওয়ার পর আমি দেখতাম যে শাকিব খানের সিনেমায় সে হলো গিয়ে থাকতো যে আলতু ফালতু রোলে, দেখা তো নায়িকার একটা ফ্রেন্ড, হ্যাঁ, বা নায়িকার বিয়ে ঠিক হয়, এইরকম আলতু ফালতু রোলে থাকতো এই আসিফ ইকবাল কি 2000 আগেও সিনেমা করেছে? হ্যাঁ, কি তখন কি রোল থাকতো তার? এই ছোট ভাই থাকতো নায়কের, ছোট ভাই বা নায়কের বোন, যে বোনটা রেপড হবে, তার প্রেমিক। এটা তো সে পরেও থেকেছে। হ্যাঁ, ওগুলোই করতো। আচ্ছা, 90 দশকের তার 2-1টা সিনেমার নাম কি মনে আছে? নাম মনে নাই, কিন্তু সেই আচ্ছা। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে আমাদের লিজেন্ডারি নায়িকা শাবনূর। হ্যাঁ, শাবনূরের প্রথম সিনেমা ছিল চাঁদনি রাতে, অখ্যাত নায়ক চাঁদনি রাতে ছিল সাব্বির একটা নায়ক ছিল, এবং সাব্বিরের সাথে সে পরে মৌমাছি বা এই টাইপ সিনেমা আরেকটা করছে। তো যখন এই সাব্বির এবং শাবনূর এরা চাঁদনি রাতে করলো, ওটা কি চাঁদনি রাতে না? হ্যাঁ, চাঁদনি রাতে প্রথম সিনেমা চাঁদনি রাতে। আচ্ছা, কথা যদি শুরু করি, চাঁদনি রাতে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একই সাথে শুরু করলো, আপনি যদি সালমান শাহ মৌসুমী দেখেন, একই সাথে শুরু করলো, দুইজনই বড় সুপারস্টার হয়েছিল। তো সাব্বির যখন আসলো, সাব্বির এবং শাবনূর একই সাথে শুরু করলো, প্রথম সিনেমাটা ফ্লপ করলো, কিন্তু পরবর্তীতে শাবনূর অল টাইম গ্রেটের কাতারে চলে গেল, এবং সাব্বিরকে এখন হয়তো মানে এখন বলার পরে তোমারই তো মনে করতে কষ্ট হলো, হ্যাঁ, মানে ইউটিউব খুঁজে হয়তো বের করবে। তো তাহলে সাব্বির এখন আসলে কি চিন্তা করে, যদি এখন মানে পুরোনো দিনের ভিডিও দেখে, সাব্বিরের মাথায় কি ভাবনা থাকে? এই সে আমি উল্টা উদাহরণ দেই, মানে তুমি তো দিলে একজন নায়ক, আমাকে নায়িকার উদাহরণ দেই। যদিও সে যে নায়কের সাথে এসেছে সেই নায়ক অত বড় স্টার না হলেও সে আমাদের একজন প্রতিষ্ঠিত নায়ক। সেটা হলো আমিন খান এবং আমাদের গুরু জেমসের প্রথম বউ রথি। সিনেমার নাম ছিল হলো চাঁদনি, বোধ হয়। হ্যাঁ, অবুঝ দুটি মন প্রথম সিনেমা, ওইটা আবার সিনেমা বিশাল হিট, আমিন খান আর চাঁদনি। তো সেখানে আমিন খান তো পরবর্তীতে অনেক বড় সুপারস্টার, না বললেও সে একজন প্রতিষ্ঠিত নায়ক, সবাই চিনে আমিন খানকে, ম্যাক্সিমাম মানুষই চিনে। আর এরপর আর কোনো খোঁজ নেই, মানে ওই যে চাঁদনি। এইটা কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রিতেই যে এই ধরনের ঘটনা কমন তা না, কিন্তু বলিউডে আছে। আমি 2-1টা উদাহরণ দিই, যেমন ধরো তোমার পুরোপুরি না হলে অনেকখানি, যেমন ওই যে 90 দশকের খুব হিট সিনেমা ছিল আশিকি,
তো আশিকির যে নায়ক রাহুলকে পরবর্তী অনেক বড় নায়ক না হলেও অন্তত চুলের কারণে তো রাহুল কাট, এখনকার জেনারেশনে অনেকেই জানেও নাই রাহুলটাকে, কিন্তু রাহুল কাট তারা চিনে। যাই হোক, কিন্তু অন্য নায়িকাটার নাম কি তুমি জানো? নায়িকাটার নাম সম্ভবত ছিল অনু আগারওয়াল সম্ভবত। দেখো ওই নায়িকা কিন্তু হারিয়ে গেছে। ওই নায়িকার কেসও কিন্তু এই সাব্বির আর চাঁদনির কেস। বা ধরো হিন্দি সিনেমায় আরো আছে, যা এতটা না হলেও, যেমন ধরো কাহনা প্যার হ্যাঁ, আমিষা প্যাটেল তো টিকেনি বেশি দিন। আমিষা প্যাটেল পরবর্তী আরো তাকে চিনো, হ্যাঁ, কিন্তু যাই হোক সেও টিকেনি। যাই হোক, তো এই ধরনের যারা তারা হ্যাঁ, তারা ধরো সাব্বির চাঁদনি রাতে দেখে, বা চাঁদ মজা খাই গেল, অন্য নায়িকাটার নাম আবার চাঁদনি অবুঝ দুটি মন দেখে আমার ধারণা তারা নস্টালজিয়া তো ভোগেই, এবং আমার ধরে তেমন একটা ওই ফিলিংসটা আসে। হয়তো তারা নিজেকে একটু ওভার রেটও করে, হয়তো এরকম চিন্তা করতে পারে যে আরে শাবনূর পারছে, আমি নানান নিজেদেরকে হয়তো একটু কি বলবো ভিকটিম ভাবে, যে আমি নানান বঞ্চনার শিকার, নানান ইসের শিকার, নাহলে আমিও পারতাম, নিজে অযোগ্যতাটাকে হয়তো ঢেকে দিতে চায়। হয়তো এমনই ভাবে চাঁদনি। তো হ্যাঁ, এরকমই তারা হয়তো জিনিসটা এভাবে দেখে। আমার এই জিনিসটা মনে হয় যে তারা হয়তো যেমন বাংলাদেশে একটা কমন উদাহরণ দেখবা, বাংলাদেশের এটা যেহেতু বললা যে ছোটবেলায় একটা ক্লাসে দুইজনই ভালো স্টুডেন্ট ছিল, পরবর্তীতে একজন অনেক বড় লেভেলে চলে গেছে, আরেকজন তেমন কিছু হতে পারেনি। ওই যে বড় কিছু হতে পারেনি তাদের ম্যাক্সিমামকে দেখবা সারা জীবন এইটা দিয়ে বেড়াবে যে আরে আমি তো স্টুডেন্ট ছিলাম, কোনো সময় সে তার চেয়েও ভালো রেজাল্ট করেছে, যে এই যে আজকের এত বড় একজন অমুক বিখ্যাত এ তো কতবার পরীক্ষায় আমার পিছে পড়েছে। আমার ধারণায় এদের এই চাঁদনি বা সাব্বিরদের মধ্যে এই ফিলিংস, তারা হয়তো এরকম ডায়লগ বলেছে, আরে এই যে শাবনূর এর প্রথম সিনেমা তো আমার সাথে, এই যে আমিন খান এর প্রথম সিনেমা আমার সাথে, এই যে রাহুল তার প্রথম সিনেমা আমার সাথে, এই ব্যাপারগুলো সম্ভবত কাজ করে। আচ্ছা, আমি আপনার সাথে ফিল্ম নিয়ে কথা বলতে বলতে মনে পড়লো যে আমি গত সপ্তাহে, এটা নিয়ে আপনার সাথে অবশ্য আমি প্রায় দুষ্টামি করি, গত সপ্তাহে হলো আমি নাটকের একজন অভিনেতা আছে মিরাজ হোসেন আন্না, তাকে আমি ফেসবুকে মেসেজ পাঠাইছি যে আন্না ভাই, বন্ধন নাটকে আপনার শেষ দৃশ্যে যেভাবে বাবা ভাইয়া বলে এক্সপ্রেশন দিয়েছেন, এরকম এক্সপ্রেশন বাংলা নাটকে আপনার পরে আর কেউ কখনো দিতে পারে নাই। ফলে আপনাকে এখনো অনেক মিস করি এবং আপনার ফেরত আসার অপেক্ষায় আছি। তো সে আমাকে একটা বাংলাদেশ ইয়েতে উত্তর দিল যে অসংখ্য ধন্যবাদ মনে রাখার জন্য, বুঝতে পেরেছি আপনি একজন আমার ভক্ত। আর একজন আছে হচ্ছে টিআর চান্নু, তাবেদারে রসুল চান্নু। আমি ইউটিউবে তার ফেসবুক চ্যানেলও খুঁজে বের করছি। তো এই যে আন্না বা টিআর চান্নু, আর একজন হচ্ছে শফিক সাদিকি। শফিক সাদিকি অবশ্য অনেক নাটকে করে, মানে নায়কও ছিল। হ্যাঁ, শফিক সাদিক আর আন্নার চেহারা মিলও আছে। তো এই যে এই অভিনেতাগুলো, বা সৌম্য চৌধুরী এখন আবার সে বাবা হিসেবে ফেরত আসছে, যখন সে ইয়াং ছিল তখন সে এরকম আহামরি ওরকম তার অ্যাকসেপ্টেন্স ছিল না। তো এই অ্যাক্টরগুলোকে আপনি কেন খুঁজছেন? মানে আমি তো এই ধরনের জিনিসপত্র, ইভেন আমি ফেসবুকে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে একটা মাত্র ম্যাচ খেলা আমিনুল ইসলাম ভোলা, তোমার সাথে তাকে নিয়ে একটা বিরাট আর্টিকেল আমিও ভোলাকে মনে রেখেছিলাম। সো আমার ফিলোসফিটা এক্ষেত্রে খুব সিম্পল। যেমন ধরেন যে আমার বাবুল রেশিও, পৃথিবীতে অসংখ্য পডকাস্ট আছে, সো আমার বাবুল রেশিও তো আসলে 1000 মানুষও দেখে না। ফলে আমার বাবুল রেশিওটাও তো আসলে এই মিরাজ হোসেন আন্না বা শফিক সাদিকি টাইপেরই একটা জিনিস, যাকে আসলে কেউ সেভাবে চেনে না। সো ওইরকম একটা মানে অখ্যাত আন্ডাররেটেড ব্যাপার একটা সবসময় কাজ করে। এবং বাবুল রেশিওতে এই যে আনস্ক্রিপ্টেড আলাপ করি ঘন্টার পর ঘন্টা, এবং সেখানে সেলিব্রিটিদের আনি না, তো এরকম একটা মানে মূল ধারার বাইরে, এস্টাবলিশমেন্টের বাইরে যে একটা ঝোঁক, সেটা আমার একদম বাচ্চাকাল থেকেই ছিল। বা আপনি এলআরবির, আমি আপনাকে অনেকবার বলছি যে এলআরবির কনসার্ট দেখার একটা বড় প্রেরণা আসলে আয়ুব বাচ্চুর চাইতে স্বপন, হ্যাঁ, মানে বেস গিটারিস্ট যে স্বপন ভাই, তাকে আমি খেয়াল করতাম। আমি তার ইন্টারভিউ নেওয়ারও চেষ্টা করছিলাম, কিন্তু চেষ্টা করেছিলাম, রাজি হয়নি। হ্যাঁ, স্বপন ভাইয়ের চ্যাটিং হয় মাঝে। তো আপনার ক্ষেত্রে কি ব্যাপার ঘটছিল? আমার ক্ষেত্রে যেটা ছোটবেলা থেকে ঘটতো, মানে আমার চিন্তা করতাম যে আমিনুল ইসলাম ভোলার কথা মনে পড়ে যে এটাও তোমার সাথে আমার মানে কমন মিলেছিল, যে আমি আমার ছোট ভাই এটা নিয়ে খুব মজা করতাম যে আমিনুল ইসলাম জুনিয়র, আমিনুল ইসলাম সিনিয়র বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার, জুনিয়র সে এক ম্যাচ খেলেই আর খবর নাই। বা নিয়ামুর রশিদ রাহুল, সে পাকিস্তানের সাথে 99 বিশ্বকাপের ঐতিহাসিক জয় ছিল। যাই হোক, বা এই ধরনের সকল ক্ষেত্রে সিনেমা, নাটক,
বা এরকম ক্ষেত্রে আমার যে জিনিসটা কাজ করতো, তুমি আজকে অনুষ্ঠানের শুরুতেই যেটা বলেছো যে একটা সিনেমা অনেককে নিয়ে হয়, আমি ছোটবেলা থেকে সিনেমা বা নাটকে খুঁজে বের করতাম যে আচ্ছা এই ক্যারেক্টার কোনগুলো যাদেরকে না হলেও চলতো এই সিনেমায়, মানে অহেতুক তাদের ডায়লগ অথবা আছে কিন্তু খুবই অল্প ডায়লগ। তো আমার চিন্তা করতাম যে এরাও তো ওই সিনেমা বা নাটকের পার্ট। অনেকে আছে যাদের হয়তো ওই সিনেমা না হলেও চলতো, তাও তাদের দু একটা ডায়লগ আছে আর কি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা সেটা না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আজকে যাদের নিয়ে আলোচনা করছি তারা একদম অপরিহার্য চরিত্র থাকতো সিনেমার, কিন্তু ছোট ছোট চরিত্র। তো ওইটা আমি চিন্তা করতাম যে এদের এরকম খ্যাতি না থাকুক, কিন্তু এরাও তো আসলে এরা না থাকলে সিনেমাটা তো হতো না। যেমন ধরো এই যে আজকে কালা জিজের কথা বলে যে দুর্দান্ত অভিনয় করেছে, ইতিহাস সিনেমায় সুযোগ দেয়। আরেকজনকে আমি মিস করে গিয়েছিলাম, ওইটা মনে করি। যেমন ধরো এই যে গত 2 বছর আগে বিরাট রেকর্ড করলো শাকিব খানের যে সিনেমা প্রিয়তমা, ওই প্রিয়তমাতে ইধিকা পালের ভাই হিসেবে যে অভিনয় করেছিল শহীদুন নবী, এই শহীদুন নবীকে কিন্তু আমি এর আগে পছন্দ করতাম না, কারণ সে নাটকে অভিনয় করতো, ভাড়ামি অভিনয় করতো, দেখতাম যে খালি ভাড়ামি করে যাচ্ছে, বিরক্ত লাগতো আর কি, যে শুধু ভাড়ামি করছে। যে এই ধরনের অভিনেতা আমি পছন্দ করি না, যে খালি ভাড়ামি করে। প্রিয়তম সিনেমা প্রথম দিকে তাই ছিল, কিন্তু এই দেখো এই সিনেমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ডায়লগ কিন্তু তার, যখন শাকিব খান জানতে পারলো যে কেন ইধিকা তার সাথে এরকম আচরণ করছে, এটা কিন্তু ডিরেক্টর বলিয়েছিলেন হলো এই শহীদুন নবীকে দিয়ে। তো দেখা গেল ওই সিনে শহীদুন নবীর ব্যাপারে আমার ধারণাই পাল্টায় গেল ওই সিনে, যে শহীদুন নবী ওই সিনটাতে দুর্দান্ত অভিনয় করলো, যে আমি তো যাই বাবা এও তো অ্যাক্টিং পারে, এই যে সুযোগ দেওয়া হলো দেখায় দিল নিজেকে। হ্যাঁ, তো তুমি চিন্তা করো যে শহীদুন নবীর ক্যারেক্টারটা যদি না থাকতো এই সিনেমায়, ছোট ক্যারেক্টার কিন্তু না থাকলে কি তোমার মানে সিনেমাটা একটা বড় একটা মহিমা নষ্ট হতো না? বা শহীদুন নবী যে লাস্টে একটা সুন্দর অভিনয় করেছে সেটা কি নষ্ট হতো না? তো এইটা আমি জিনিসটা চিন্তা করতাম যে আসলে সিনেমা বা নাটক তো অনেককে নিয়ে। হ্যাঁ, তো এই জন্য মানে ওইখানে আমার হতো যে আর সবাই যে খ্যাতি পাবে তা তো না। এবার আমি জিনিসটা চিন্তা করতাম যে আন্না বা ধর তুমি যাদের নাম বললাম, মিরাজ হোসেন আন্না, শফিক সাদেকি, টিআর চান্নু, বা ধরো যে নায়িকাদের মধ্যে ছিল টিভিতে স্মৃতিমা এনাম যাত্রী, তারপরে তোমার রুবিনা মাসুকা নাসরিন রাকা, ওস্তাদ জাহাঙ্গীর আলমের ভাই, এই টাইপের যারা ছিল এদের ক্ষেত্রে আমি চিন্তা করতাম নিজে, ধরো আমরা তখন স্কুলে পড়ি, ওই স্কুলের সাথে চিন্তা করতাম যে একটা ক্লাসের কি সবাই এক সেরা স্টুডেন্ট হয়? বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে, কেউ খুব একাডেমিক ভাই খুব ভালো, হ্যাঁ, আবার কেউ আছে যে তারা তেমন ভালো স্টুডেন্ট না। তো আমি ধরে নিতাম যে মেরাজ হোসেন আন্না বা এরা হলো ভালো স্টুডেন্ট না, কিন্তু তারাও চেষ্টা করছে, মানে তাদের চেষ্টা তাদের মতো, ভালো স্টুডেন্ট যারা তাদের চেষ্টা তাদের মতো। তো মেরাজ হোসেন আন্না বা চান্নুকে আমি ভাবতাম হলো পিছিয়ে পড়া স্টুডেন্ট, কিন্তু তারা তো অপরিহার্য সমাজ তো শুধুমাত্র, বা যে একটা ওই হিসেবে চিন্তা করতাম যে সমাজ তো শুধুমাত্র টপ স্টুডেন্টদের নিয়ে হবে না, হবে সবাইকে নিয়ে, যারা যারা অত মানে সফল না তাদেরও তো প্রয়োজন, তাই না? এই হিসাবে আমার আগ্রহ জাগতো। এবং যেমন আমি রেসলিংও চিন্তা করতাম, আমাদের 2000 দশকের শুরুর দিকে যখন রেসলিং খুব পপুলার 21 টিভির মাধ্যমে, তখন তো হ্যাঁ রক বা তোমার আন্ডারটেকার, কেইন, ট্রিপল এইচ, এদের ক্রেজ। আমি কিন্তু এদের পাশাপাশি একেবারে জাতা রেসলার ছিল না, রোড ডগ, তারপরে আরো কি জানি ছিল না এরকম, একেবারে জাতা রেসলার আর কি, রিকেশের সাথে দুজন ছিল। এই তো আমি কিন্তু এদেরকে খুব খেয়াল করতাম, আমি চিন্তা যে রোড ডগে কি কোনো ফ্যান আছে? হ্যাঁ, তো এইরকম। বা এমনকি এই যে জায়েদ খান তো পরবর্তীতে আলোচিত তার নানান কর্মকাণ্ডের কারণে, কিন্তু জায়েদ খান আমি তো চিনি অনেক আগে থেকে, তুমিও চিনো আমি জানি, আমি আগে থেকেই জায়েদ খানকে নিয়ে, এমনকি বলিউডের যে জায়েদ খান ছিল সেও কিন্তু মানে তেমন সিনেমা খুব একটা করতে পারেনি, কিন্তু সেটা তো মায়হুনা করলেও সে তো কন্টিনিউ করেনি পরবর্তীতে ওইভাবে, আরো 2-1টা ভালো সিনেমা করেছিল। যাই হোক, আমার এই ধরনের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বরাবরই এই কারণে আগ্রহ থাকলো যে এরা ফেইলিওর হলেও মানে সবাই তো আর সফল হবে না, প্লাস এদের মধ্যে আবার অনেকে তো ছিল যে ভালো, আসলে অনেক যোগ্যতা সম্পন্ন, কিন্তু পরবর্তীতে নানান কারণে ধরে রাখতে পারেনি। এইসব মিলে আমার আগ্রহগুলো কাজ করতো। আমার ছোটবেলায় অবশ্য এদের নিয়ে আগ্রহের অন্য একটা ডাইমেনশন ছিল, সেটা হলো যে আমি আমার ছোট ভাই বা অন্য বোন বা কাজিন যদি কেউ থাকতো তাদেরকে করতাম, মানে আটকানোর জন্য বলতাম যে তারা আসলে এত সিনেমা নাটক দেখে,
কতটুকু অভিনেতা অভিনেত্রী ছিল। যেমন আচ্ছা 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 আচ্ছা, যেমন তুমি কি এত নাটক দেখো, তুমি কি গোলাম হাবিব বুলবুলকে চিনো, বুঝতে পেরেছি, বা সোহরাব হোসেন দোদুলকে চিনো? বুঝতে পারছি। তো ওইটার কারণে মানে ওই আচ্ছা আচ্ছা ওই দুষ্টামিটার করার জন্য এরকম আমি আরো অনেক অনেক লিস্ট করার চেষ্টা করতাম। যেমন একটা ছিল, মানে একটা নায়িকা ছিল, তার নাম ছিল হচ্ছে টিশা বা ত্রিশা, এই টাইপ। নুসরাত ইয়াসমিন টিশা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুসরাত ইয়াসমিন টিশা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সে কিন্তু ওইরকম জনপ্রিয় নায়িকা ছিল। হ্যাঁ, না না না, কিন্তু সে অভিনয় করতো অনেক। হ্যাঁ, তারপর আরেকজন ছিল, মানে যে পরবর্তীতে এই যে সৈয়দ আশরাফুল হক আছে না, এই যে বিসিবিতে ছিল, মেঘনা, নায়িকা মেঘনা। হ্যাঁ মেঘনা, মেঘনা, ইয়েস। তো এরকম খোঁজার চেষ্টা, তোমার বিখ্যাত অনেক অভিনয়, খুরশিদুজ্জামান উৎপল। হ্যাঁ, খুরশিদুজ্জামান উৎপলকে নিয়ে তো আপনারা অনেকবারই করছে, যে যেমন বিএনপির সময় একটা করে আসতো, মানে একটা জ্যাকেট পরে এসে প্রোগ্রাম করতো। আরেকজন ছিল হচ্ছে বাবুল আহমেদ। বাবুল আহমেদ তো আবার বিএনপি 2001-06 আমলের বিশাল হিরো, সে জেমানেরই হিরো। যাই হোক, সে আবার কি বলবো, যে তাকে আসলে অখ্যাত বলার উপায় নেই, জোর করে হলেও সে বিখ্যাত। যাই হোক, ওকে, তো এবার যদি জানতে চাওয়া হয় যে এই নাটক এবং সিনেমা মিলে এরকম অখ্যাত অভিনেতা অভিনেত্রী যাদের আপনার মনে হয় যে যারা ফিল্মে বেশ গুরুত্বপূর্ণ রোল প্লে করছে কিন্তু ওইভাবে চেনে না, এরকম কার কার নাম মনে আসতেছে যদি এখন র্যান্ডমলি আপনার বলতে বলা হয়? অনেকের নাম তো বলেই ফেললাম, এর বাইরে আচ্ছা যাদের নাম বলে ফেলছি তাদের নাম রিপিট না করি, বিরক্ত, মানে জিনিসটা একঘেয়ে লাগবে। এর বাইরে যেমন কাদের কথা বলা যায়, যেমন আরে ওই যে ববি না, একটা ববি নামে বাংলা সিনেমা, হ্যাঁ ওই যে একটু রাজশাহীর ভাষায়, না রাজশাহী না, ওই যে ইয়ের কি ভাষায় কথা বলে, হ্যাঁ ববি। তারপরে মানে নাটক সিনেমা সব মিলেই, আচ্ছা ববির কথা মনে আসছে। এরপরে আরো আসছে হলো, কার কথা বলবো, তুমিও দুই একটা বলো না আসলে। ডিজে সোহেল, না ডিজে সোহেলে কিন্তু পপুলারিটি ছিল আবার, যেমন আমি ডিজে সোহেল হলো গিয়ে এই শাকিব খান যুগের নায়ক, মানে বাংলা সিনেমার প্রথম ভিলেন, বাংলা সিনেমার প্রথম ভিলেন যে হলো ইংলিশ ডায়লগ দিয়ে, তো তার সে আসলে হচ্ছে কিছু ইংলিশ ডায়লগ দেবে, এবং যে ভালো সিনেমা অভিনয় করেছে, রাজকুমার সিনেমায় সে ছিল, সেখানে প্রবাসী বাংলাদেশ হিসেবে সে অ্যাক্টিং করেছে, মানে নায়িকার যার সাথে, নায়িকার বয়ফ্রেন্ড যার সাথে বিয়ে ঠিক ছিল। তো ডিজে সোহেলের কিন্তু আবার ফ্যান ছিল। ডিজে সোহেল যে সিনেমা আমি দেখতাম, তো সিনেমা হলে বেশ কিছু সিনেমা দেখেছি, সেখানে তার ডায়লগ আবার মানুষ খুব মজা করছে, এনজয় করছে। ডিজে সোহেলকে ঠিক এই দলে ফেরানো যায় না। সোহানা, হ্যাঁ সোহানা, সোহানা মানে নায়িকা সোহানা, ও নায়িকা সোহানা, হ্যাঁ আচ্ছা নায়িকা বললে হ্যাঁ রুবেলের যে নায়িকাগুলো, মিশেলা, সোহানা, তারপরে কবিতা একটা নায়িকা ছিল, মান্নার নায়িকা হয়েছে, রুবেলেরও প্রচুর, রুবেলেরও নায়িকা, মান্নার ট্রাশ সিনেমা এসেছিল, হ্যাঁ হ্যাঁ একতা। আচ্ছা এইভাবে চিন্তা করেন, হ্যাঁ নায়িকা অনেকগুলো, যেমন সন্ধ্যা নামে একটা নায়িকার কথা বলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এক সিনেমা হেলাল খানের মজা করছিলাম, কি জানি নামটা, সিনেমার নামটা ভুলে গেলাম সম্ভবত, মানে নামটা ভুলে গেছে, কিন্তু মৌসুমী এবং ওমর সানি এখানে একটা গান থাকে যে এখন থেকে ভালোবাসা নেই কার, পাস করেছে আমার বাবার ইন্টারভিউ, হ্যাঁ এই তো। তারপরে আমাদের প্রিয় রকস্টার মাকসুদের, যার গলায় ই করেছিল সুষময়, দারাশি করছিল, এক সিনেমা করেই গেল, সুষমার কথা বলে আসছে। তারপরে নাদিম হায়দার, মৌসুমী সিনেমার সেই বিখ্যাত গান, সেই মেয়েটি যে গলা মিলিয়েছিল, সেই নাদিম হায়দার। নাদিম হায়দার আমি জানি না পরবর্তী সময় প্রডিউসার ছিল না, আই ডোন্ট নো, নাদিম হায়দার পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল, কিন্তু পরবর্তীতে কেন কন্টিনিউ করেনি আমি জানি না। নাদিম হায়দারের খবর জানা দরকার আসলে। আপনি কি কামাল আহমেদকে চেনেন? কামাল আহমেদ না বোধহয়, কামাল খান, কামাল খান মিশিও না, মানে নায়ক, দুই একটা পপির সাথে সিনেমা করেছে বোধহয় একটা, কামাল খান, এই যে ডিপজল থাকে পজিটিভ চরিত্র, ক্রোধ একটা সিনেমা দেখেনি, কিন্তু কামাল খান আমি কিভাবে চিনি, কামাল খানের পপির শুটিং নিয়ে 90 দশকে একটা পত্রিকায়, ওই সময় অনেক পত্রিকাতেই শুটিং এর এফডিসির কি খবর সেই দেখাতো, যে দেখা গেল যে কামাল খান এভাবে লিখেছে, কামাল খান নামে এক নায়ক, তার যে আর একটা ক্যাবলাকান্ত ভাব ছাড়া আর কিছুই নেই, সেইখানে ছবিও দিয়েছিল কামাল খানের সাথে পপি। তো ওইটা নিয়ে আমার মনে আছে আর কি, কামাল খান। এরকম হ্যাঁ এরকম তো বেশ কিছু নায়ক ছিল, স্ট্যালোন একটা নায়ক ছিল বেশ কিছু সিনেমায়, সে এই নামটা বোধহয় সিলভেস্টার স্ট্যালোন থেকে ধার নেয়া। তারপর বাংলাদেশে কবি আছে না রেজাউদ্দিন স্ট্যালোন,
না ওটা স্ট্যালিন, সেটা তো স্ট্যালিন, ওইটা অন্য তো স্ট্যালোন, এটা মানে হলিউডের লেজেন্ড র্যাম্বো সিলভাস্টার স্ট্যালোন থেকে নিচে হলো স্ট্যালোন, এটা বোঝাই যায়। রানা হামিদ এক সমসাময়িক এক নায়ক ছিল, হ্যাঁ ওস্তাদ জসিমের মান্নার সাথে সিনেমা করেছে, ওস্তাদ জসিমের ফিল্মে তাকে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। তারপরে আর কার কথা বলবো, এরকম শাঙ্কোপাঞ্জা। শাঙ্কোপাঞ্জা তো, শাঙ্কোপাঞ্জার কিন্তু ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ শাঙ্কোপাঞ্জা তো মহা আলোচনা আসলো কয়েক বছর আগে, যে চলচ্চিত্র সমিতির নির্বাচনে এই নাম দেখেই সবাই দুই একজন লেখছে, আরে নাম দেখে তো ফ্যান হয়ে গেলাম শাঙ্কোপাঞ্জা। দেখা গেল ওইবার ভোটে মানে কে জিতেছে, জায়েদ খান না নিপুণের পাশাপাশি অনেকেরই আগ্রহ শাঙ্কোপাঞ্জাকে জিতেছে, এটা নিয়ে হলো অনেকেরই আগ্রহ ছিল। কিন্তু শাঙ্কোপাঞ্জা কিন্তু অনেক পুরনো অভিনেতা। হ্যাঁ শাঙ্কোপাঞ্জা তো 2000-এর শুরুর দিক থেকে ওরকম সময় অভিনেতা। শাঙ্কোপাঞ্জা নামটা নিয়েছে, এটা শাঙ্কোপাঞ্জা হলো একটা ফেমাস একটা সিরিজ ছিল, ওই জায়গার হলো একটা বিদেশি সিরিজ, নামটা কিন্তু আবার ভালো জায়গা থেকে নেয়া, সেইখানে নায়কের নাম ছিল শাঙ্কোপাঞ্জা, ওইখান থেকে নেয়া। তবে আমি অখ্যাত নায়িকাদের মধ্যে একজনকে মিস করি, সে হচ্ছে সাকিবা। হ্যাঁ সাকিবা তো যে কোন সুন্দর প্রতিযোগিতা বিজয় ছিল যেন, না সাকিবা না, ওটা সাথী। না সাথী তো মিস বাংলাদেশ ছিল, সাকিবাও যতদূর মনে পড়ে কোন একটা প্রতিযোগিতা। সাকিবা বিদেশে পড়াশোনা করে বাংলাদেশে আসছিল, মানে সে এর সাথে আমিন খানের সাথে। নিপুণেরও একই ঘটনা, তবে হ্যাঁ নিপুণ তো পরবর্তীতে টিকে গেছে, বিখ্যাত হয়েছে, কিন্তু সাকিবা সাকিবার ওইভাবে করতে পারেনি। হ্যাঁ সাকিবা এরকম, হ্যাঁ নায়িকা তো অনেকেই ছিল এরকম আলোচিত, যেমন ওই যে সঙ্গীতা একটা নায়িকা ছিল, এই নামটা বললাম সঙ্গীতা, তোমার তো যাই হোক স্পেশাল নাম তোমার কাছে, যাই হোক। তো যে ডিস্কো ডান্সার, এর মনে হচ্ছে মান্না, মানে এটা নিয়ে মজা করতাম যে ইন্ডিয়া কলকাতা ডিস্কো ডান্সার মিঠুন আর বাংলাদেশ হলো মান্না। ডিস্কো ডান্সার সিনেমার সেকেন্ড নায়িকা ছিল শাহিন আলম, ছিল নায়ক আর কি তার, যাই হোক। তারপরে অভিনেতাদের মধ্যে আরো যে নাটকের জগতে যদি আসি, নাটকের জগতে এরকম আরো কারা ছিল, যেমন জিল্লুর রহমান, জিল্লুর রহমান পরবর্তীতে আবার কমেডিয়ান হয়ে গেছে। নরেশ মন্ডল একজন আছে, নরেশ মন্ডল তো, হ্যাঁ নরেশ ভূঁইয়া ইয়াশ রোহানের বাবা, হ্যাঁ তার মা। মজা এইটা কিন্তু একটা ইউনিক কেস, যে বাবা মা নরেশ ভূঁইয়া আবার শিল্পী সরকার অপু, দুইজনে কেউই অত বড় অভিনেতা অভিনেত্রী ছিল না, কিন্তু ছেলে আবার অনেক দেশের খুব জনপ্রিয় একজন। শিল্পী সরকার অপুর একটা ফুটেজটা এখনো ফেসবুকে পাওয়া যায় খালেদ খানের সাথে, ওই যে আলু ভর্তা ডিম দিয়ে খালেদ খান ভাত খাচ্ছে, ওইরকম একটা ফুটেজ আছে। আচ্ছা এটা অবশ্য আমি দেখিনি, দেখতে হবে, পাবেন। আচ্ছা আচ্ছা। তো তবে শিল্পী সরকার অপু তার কখনোই কোনো টপ ছিল না, কিন্তু তার ওই মানে ওই ফুটেজটা এখনো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো আজিজুল হাকিমকে কি অখ্যাত অভিনেতা? আজিজুল হাকিম বাংলাদেশের, সে আমরা পছন্দ করি না করি, সে একজন নাটকের 90 দশকের কি বল সুপারস্টার। তোমার মানে জাহিদ হাসান আর তৌকির আহমেদ এর পরেই সবচেয়ে পপুলারই ছিল হলো আজিজুল হাকিম। আজিজুল হাকিম কোনোভাবে অখ্যাত না। আজিজুল হাকিমের জনপ্রিয়তা আজকের এই যে এত বড় অভিনেতা, লেজেন্ড, বাংলাদেশ একজন এখন লেজেন্ডারি অভিনেতাই বলতে হবে, শহীদুজ্জামান সেলিম, তার চেয়েও পপুলার ছিল। আমরা কিন্তু আচ্ছা মানে অখ্যাত অভিনেতা একজন বাংলাদেশে এখনকার একজন, সে এখন একজন লেজেন্ডারি অভিনেতা বাংলাদেশের, এর শুরু কিন্তু অখ্যাত অভিনেতা দিয়ে, সেটা হলো ফজলুর রহমান বাবু। ফজলুর রহমান বাবু কিন্তু প্রথম দিকে ছোট ছোট রোল করতো, সেটা আমি জানি না তুমি জানো কিনা। নাটকে সে কিন্তু ছোট্ট ছোট্ট রোল করতো, খুব একটা বড় রোল ছিল না। সেখান থেকে সে তার কাহিনীটা একটা ইন্ডিয়ান নওয়াজ সিদ্দিকীর মতো, মোশাররফ করিম মতো শুরুর দিকে খুব ছোট। এইটা যে মোশাররফ করিমের প্রথম যে নাটকটা, হ্যাঁ অতিথি, সেই নাটকটা দেখেছো তৌকির আহমেদ আর বিপাশার সাথে। কিন্তু মজার কাহিনী হলো একটা যে নাটকটা কি ফেরদৌস হাসান ছিল ডিরেক্টর, আচ্ছা যেই হোক ডিরেক্টর কিন্তু মোশাররফ করিমের ট্যালেন্ট পিক করতে পেরেছিল। আমি নাটকটা খেয়াল করে দেখেছি যে ওইখানে মোশাররফ করিম একটা কাজের লোক, এরপরও তাকে কিন্তু যথেষ্ট ফোকাস দেওয়া হয়েছে ওই নাটকে। মানে ডিরেক্টরের দেখার চোখ ছিল, সে বুঝতে পেরেছে যে এই ছেলের দিয়ে হবে কিছু। এমন না যে মোশাররফ করিম যে মঞ্চ নাটকে খুব পপুলার ছিল, যার কারণে মোশাররফ করিম কিন্তু ওই সময় মঞ্চ নাটকেও এমন কোনো পপুলার অভিনেতা ছিল না, মাঝারি মানের অভিনেতা ছিল। কিন্তু ওই ডিরেক্টর কিন্তু আমি দেখলাম যে দেখেছি তার ট্যালেন্টটা ঠিকই পিক করতে পেরেছে। এই যে দেখো, এই যে এরকম একজন ডিরেক্টর মোশাররফ করিম পেয়েছে, পরবর্তীতে যাই হোক আরও সুবিধা হয়েছে তাকে। কিন্তু তার যে রোল ছিল অতিথিতে কাজের ছেলে, এটা কিন্তু যে ডিরেক্টর দেখার চোখ নেই, সে কিন্তু চাইলে এটার একেবারে ছোট রোল বানায় ফেলতে পারতো, আফজাল শরীফদের মতো রোল বানায় ফেলতে পারতো, সর্বোচ্চ 5-6টা ডায়লগ। এখানে কিন্তু দেখো তার ক্ষেত্রে কিন্তু ডিরেক্টর ফোকাসটা কিন্তু একটা কাজ করেছে। তো এই ক্ষেত্রে যে বাংলাদেশে অনেক সিনেমা, অনেক অভিনেতাই আসলে আনলাকি বলতে হবে, যে তারা
ইয়ে করতে পারেনি, মানে তারা ওই নায়িকা জিনাত, রানী, এদের কি হ্যাঁ হ্যাঁ রানী না, রানীর তো যে ছোট বউ বা এরকম আলোচিত সিনেমায় আছে। জিনাত, হ্যাঁ জিনাতের আসলে ওইরকম সিনেমা নেই। তারপরে তোমার ইয়ে না, চাষী নজরুল ইসলামের শুভদা ফিল্মে কিন্তু সে আছে জিনাত, এবং ওইখানে আচ্ছা শুভদা ছিল না। আচ্ছা না, তাহলে জিনাত মোটামুটি অনেকেই না। আমি নায়কদের মধ্যে যে সুব্রতর মতো হাই যে সাত্তার, মানে সাত্তার যে নায়ক, এইটাই আমার ছোটবেলায় সুব্রত সাত্তার এদের নামগুলো আমার কাছে খুব বিস্ময়কর লাগতো যে এরা নায়ক এদের। যাই হোক, মানে ব্যাপার হলো হ্যাঁ এদের কথাও বলতে হবে। আর এখনকার যুগে এসেও এরকম মানে অখ্যাত নায়ক বেশ কিছু আছে। তবে হ্যাঁ এদের মধ্যে থেকে যে তোমার সাথে আমার কথা হচ্ছিল অখ্যাত হলেও যেমন প্রমিজিং আমি মনে করতাম, তুমি একজনের কথা বলেছো যে জিয়াউর রোশান, রিক্ত রোশান। হ্যাঁ জিয়াউর রোশান আমি কিছু তোমার মতো আমি সিনেমা পুরো না দেখলাম, কিছু ক্লিপিংস দেখেছি। সে বোধ হয় ওই যে সিনেমা কি জানি, সে দু একটা সিনেমার নাম বলো। সে তো ইয়েতেও ছিল, মানে এই যে অপারেশন সুন্দরবনে। হ্যাঁ অপারেশন সুন্দরবনে ছিল, হ্যাঁ অপারেশন সুন্দরবনে ছিল। আরও একটা জানি এরকম কি যেন আলোচিত সিনেমায় ছিল আর কি। যাই হোক হ্যাঁ তার ক্লিপিংসগুলো দেখেছি, ভালো, আমার কাছে খুব প্রমিজিং লাগতো। তবে আসলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকলে, আমার শাকিব খান যেমন পরবর্তীতে আস্তে আস্তে বড় নায়ক হয়েছে, আমার কাছে সাইমন ছেলেটাকে এরকম লাগতো। আমি জি হুজুর আর একটা সিনেমা দেখেছি, সাইমনকে আমার বেশ প্রমিজিং মনে হয়েছিল। আসলে এখন তো আসলে অখ্যাত অভিনেতাদের ওঠার আরও কোনো চান্স নেই। যেমন এই যে চিকন আলীর কথা বলছে তুমি, মানে চিকন আলী সেই দিলদারদের যুগের হয়ে দেখা যেত আজকে, মানে যদি এখন যদি ফিল্ম ইন্ডাস্ট্রি ওরকম থাকতো দেখা যেত সেও হয়তো দিলদারের মতো একজন লেজেন্ড, চিকন আলী বা এরকম যারা ছিল। কিন্তু যেহেতু এখন তো সিনেমার সংখ্যাই একদম কম। হ্যাঁ কিন্তু যদি সেটাই বলি, সুরুজ বাঙালি তো বহু সিনেমা করছে। হ্যাঁ তারপরে সুরুজ বাঙালির দিলদারের যে ট্যালেন্টটা ছিল ওইটা ছিল না সুরুজ বাঙালিকে নিয়ে আমি আর আমার ছোট ভাই মজা করতাম যে এত চামচারও চামচা আর কি, মানে দেখা যেত যে অনেক সিনেমা সে ইয়ের চামচা, দিলদারের চামচা থাকছে আর কি, এই টাইপের আর কি। সুরুজ বাঙালিকে নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম। তো দিলদার সফল হয়েছে বা কি বলবো আফজাল শরীফ সফল হয়েছে, এটা তাদের মানে, বাট কাবিলা সফল হয়েছে এটা তাদের ট্যালেন্টের কারণে সফল হয়েছে। কাবিলা তো প্রথম দিকে ভিলেন ছিল, কাবিলা আবার এক্সেপশন, ভিলেন থেকে কমেডিয়ান, প্রায় সব ফিল্মে সে হলো ভিলেন থেকে কমেডিয়ান হয়েছে। তারটা আবার একটা ইউনিক কেস, ভিলেন থেকে কমেডিয়ান বাংলাদেশে কেউই হয়নি। এটিএম শামসুজ্জামানকে কিছুটা বলা যায়, ঠিক ওইভাবে না। যাই হোক, তো মানে হ্যাঁ তোমার কি বলছিলাম, ওই যে কার কথা বলছিলাম জানি, সুরুজ বাঙালির ওই ট্যালেন্ট ছিল না। বা ধরো তোমার এরকম জাত বা টেলিস আমাদের যে ট্যালেন্ট ছিল এটা সুরুজ বাঙালি ছিল না, এটা নিজের আমি বলবো তার ক্যারিবারের অভাব। সুরুজ বাঙালি বা এরকম কমেডিয়ান আরও কারা ছিল ছোটোখাটো, একদম ছোটোখাটো কমেডিয়ান যারা ছিল আর কি, এদের আমি বলবো যে এরা নিজের যোগ্যতা অভাবের কারণেই পারেনি হতে। কারণ কমেডিয়ানদের তো প্রচুর অপশন ছিল। কমেডিয়ান মানে ধরো যে আমরা যে ছোট বিভিন্ন ক্যারেক্টারের কথা বললাম, এমনকি কিছু আমি তো বলবো যে শাহিন আলম বা এদের যে সুযোগটা থাকতো নিজেকে মেলে ধরা, তার চেয়ে কমেডিয়ানরা চান্স বেশি পেত। কারণ কমেডিয়ানদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা, বেশ করে একটা নির্দিষ্ট শ্রেণীর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার সুযোগ বেশি, তাদের সেই সুযোগটা দেয়া হতো সিনেমাতে। আপনার এই রেফারেন্সে মনে হলো যে এলেন স্বপনের যে এটা ক্যারেক্টার, হ্যাঁ তাকে কিন্তু মহানগরের একদম ছোট্ট একটা রোল থেকে নাসিরউদ্দিন, হ্যাঁ একটা দৃশ্য ছিল। এই তো দেখো যে মহানগর বা তকদির কোন একটা দেশে, হ্যাঁ নাসিরউদ্দিনের কাহিনী কিছুটা ইন্ডিয়ার নওয়াজ সিদ্দিকের মতো। নওয়াজ সিদ্দিকের শুরু যেমন মুন্না ভাইয়ের পকেটমার হিসেবে ছোট্ট এক রোলে, এই যে দেখো নওয়াজ সিদ্দিকি যে চান্সটা পেয়েছে, পরবর্তী ডিরেক্টররা তাকে পিক করতে পেয়েছে, চান্স পেয়েছেন। আমাদের নাসিরউদ্দিনকেও খুব দ্রুতই পিক করতে পেরেছে। তো ওইটাই আর কি, এই নাসিরউদ্দিনের যে লাকটা হয়েছে, আমি এক কথাই বারবার বলছি, আমার আসলে গাঙ্গুয়া জাম্বু জন্য খুব খারাপ লাগে। তুমি আমাকে গাঙ্গুয়া নাম দিয়েছো বলে না, গাঙ্গুয়া জন্য আমি আসলেই ফিল করি। গাঙ্গুয়া জাম্বু এই ধরনের আরও অনেকেই ছিল যারা আসলে সুযোগের অভাবে অনেক কিছু করতে পারেনি। হ্যাঁ কিন্তু গাঙ্গুয়া বা জাম্বু এরা তো মেন ভিলেন হিসেবেও দু একটা সিনেমা করছে, কিন্তু সেখানে তো তারা ক্যারিসমেটিক কিছুকে আদৌ করছে। ক্যারিসমেটিক কিছু আমি যে গাঙ্গুয়ার উদাহরণ তো দিলাম, জাম্বুর উদাহরণও সিনেমার নাম মনে পড়ছে না, দেখেছিলাম তাদের পারফরমেন্স খুব ভালো ছিল। কিন্তু মানে দেখা গেছে যে সিনেমাগুলোই এমন ছিল, যেমন ধরো যে প্রেমগীত সিনেমার মূল ফোকাসই ছিল হলো ওমর সানি, লিমা এইদিকে। এমনকি বাপ্পারা যেখানে সাইড নায়ক থাকলেও সেও খুব কম ফোকাস পেয়েছে। মূল ফোকাসটাই ছিল ওদের প্রেম বা
গীত মানে মিউজিক এই দিকে ফোকাস ছিল বেশি। ধরো আমি বলি দাপুটে ভিলেন রোল, ধরো কোনটা বলবো, ডিপ জলের কোন একটা, ধরো ডিপ জল, আম্মাজান সিনেমার ডিপ জল, বা ধরো তেজি সিনেমার ডিপ জল, মিশা সওদাগরের যে কোনো ফিল্ম, মিশা সওদাগরের কোনো একটা ফিল্ম, হ্যাঁ, বা ধরো তোমার ধরো এই যে প্রিয়া আমার প্রিয়া সিনেমা মিশা সওদাগর, অথবা হুমায়ুন ফরিদের যে দাপুটে যে সব ফিল্ম, হ্যাঁ, সেই রকম দাপুটে রোল যদি গাঙ্গুয়া বা জাম্বুকে দেয়া হতো, অন্য কিছু তো হলেও হতে পারতো, এই ধরনের রোলই তো তাদেরকে দেওয়া হয়। আমার বরং এটা নিয়ে একটা জিজ্ঞাসা আছে যে এদের তো পারিশ্রমিক অনেক কম, তো সেক্ষেত্রে এদের দিলে ফিল্ম চলবে এরকম হয়তো ডিরেক্টরের মনে হয় নাই, এটাও তো কারণ হইতে পারে। রিস্ক নিতে সাহস পায়নি, হ্যাঁ ওইটাই আর কি, চিন্তা করেছে যে আসলে রিস্ক নিব, সবাই তো এদেরকে জানে হলো গিয়ে সেকেন্ড থার্ড ফোর্থ ভিলেন হিসেবে, এদেরকে দিয়ে রিস্ক নেব। যেমন এখানে হ্যাঁ তাদেরও কিছু ব্যর্থতা আছে আমি বলবো, কারণ কি মিশা সওদাগর তো একসময় 5-6 নাম্বার ভিলেন থাকতো, তার নাম ছিল মূলত টমি রকি। মানে বাংলা সিনেমার 90-এর দশকের সিনেমার একটা কমনই ছিল যে ভিলেনের ছেলে থাকবে টমি রকি, টমি বা রকি, ড্যানি, এরকম কিছু নাম থাকবে, এই রোলগুলা করতে হলো গিয়ে মিশা সওদাগর, ডন, এরা করতে এই রোল। তো দেখো এই যে অন্য দুজনের সাথে মিশা সওদাগরের তুলনা দিই, ডন তো সালমান শাহর হাত ধরে টিকে ছিল, পরবর্তীতে একেবারে নিজেই স্বীকার করেছে যে পরবর্তীতে ক্যারিয়ার ভালো হয়নি। আমি বলবো যে এটা কোনো সালমান শাহটা কিছু না, এটা হলো তার নিজের দক্ষতা বা লেগে থাকার, মানে তার ক্যালিবার ছিল না। ড্যানি সিডাক ওই বনের, তার অন্য কাহিনী, আবার বনের রাজা টারজান, সে আবার সুপারম্যান, মেলা কিছু। না ড্যানি সিডাক কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে না। আপনি যদি আলমগীরের ক্ষতিপূরণ সিনেমা, যেটাতে সে যাদের পুরস্কার পাইছে, সে কিন্তু ওইটাতে বাদ দিলাম। ধরো এই যে হ্যাঁ ডনের সাথে তুমি তুলনা করো যে মিশা সওদাগর কত ছোট লেভেলের একটা ভিলেন ছিল, সেই মিশা সওদাগর কিন্তু এই যে লেগে থেকেছে এবং আজকে সে টপ ভিলেন, অনেক বছর হলো টপ ভিলেন, প্রায় 15 বছরেরও বেশি। তো সেই লেগে থাকাটা, এই চেষ্টাটা গাঙ্গুয়া বা জাম্বুর মধ্যে ছিল না। স্পেশালি জাম্বুর হয়তো নানান প্রতিকূলতা ছিল, সে একটু অন্য ধরনের পরিবেশ থেকে আসা ছিল, তার না হয় আমি বাদ দিলাম, কিন্তু গাঙ্গুয়া তো লেগে থাকতেই পারতো। আপনাকে আমি যে ক্রেজ দেই মাঝে মধ্যে, এর মধ্যে একটা ছিল আমি সিরাজি সম্মাননা। তো আমি সিরাজি তো অখ্যাতই নাকি? হ্যাঁ আমি সিরাজি অখ্যাত, পুরাই অখ্যাত। আমি সিরাজি এতই অখ্যাত যে আমি সিরাজির নামই জানে না মানুষ, চেহারায় চিনে রাজা নবাব, মানে আমি সিরাজি হলে মানুষের দেখলেও এত নিয়মিত রাজা হয়, নবাব হয়, হ্যাঁ এটাই আর কি। এবং সে ওই যে 2000 শাকিব খানের যুগে এসে আবার ওই যে টিপিক্যাল তামিল তেলেগু কপি করা সিনেমা, আবার ওই যে রংচঙা ভিলেন থাকতো, সে দেখা যেত যে স্যুট টুট পরে, সাদা রঙের স্যুট পরে, এই ধরনের ভিলেন থাকতো আমি সিরাজি আর কি। আরেকজন আছে, মানে সে প্রচুর ফিল্ম করছে, আমার ধারণা নাম বললে তাকে চিনবে না, সিরাজ হায়দার। হ্যাঁ মানুষ চিনবে না, সিরাজ হায়দারকে মানুষ চেহারা চিনবে, কিন্তু বাংলা সিনেমায় তার চাইতে বেশি অসৎ পুলিশ অফিসার, অসৎ মানেই হলো সিরাজ হায়দার, কিন্তু মানুষজন নামে চিনবে না, এইটাই আর কি। হ্যাঁ তো সিরাজ হায়দার এরাও যেমন, যেহেতু দেখা যায় যে একটাই রোল দেওয়া হচ্ছে, এখানেও হয়তো ডিরেক্টররা তাদের মধ্যে ক্যারিবার খুঁজে পায়নি যে অন্য রোলে দিলে তাদেরকে, সে কি এই ছাড়া রোল করেছে আদৌ মনে হয় না। এই প্রসঙ্গে মনে পড়লো, প্রচুর ফিল্ম করছে কিন্তু সেই অর্থে তার তারকা খ্যাতি নেই। এরকম একজনকে নিয়ে কিন্তু আমি একবার দিছিলাম, মানে ফেসবুক স্ট্যাটাসও দিছিলাম, আলিরাজ। আচ্ছা আলিরাজকে বলার আগে, আলিরাজ মনে আছে একজনের নাম একটু বলে নি, যে টিপিক্যাল ক্যারেক্টার, উনি এই যার কথা বলছি, উনি অত্যন্ত বড় মাপের একজন মানুষ, বাস্তব জীবনে অনেক বড় প্রফেশন ছিলেন, কিন্তু অভিনেতা হিসাবে পুরাই অখ্যাত। সেটা হলো তোমার মনে আছে না ওই যে সব সিনেমায় জাজ হয় যে একে করে, কিন্তু এক্স ফাইলস অভিনয় করেছে, বিশ্বের সেরা টিভি সিরিজ গুলো একটা, এক্স ফাইলসে সে অভিনয় করেছে পরবর্তীতে। তো সেই একে করে কিন্তু মানে উনি আবার অন্য ধাঁচের অখ্যাত অভিনেতা, মানে যার কিনা মানে বাংলা, মজা কাহিনী হলো যে কিনা বাংলাদেশের সিনেমায় এক দণ্ডবিধির এত ধারায় এই শাস্তি, এ বাদে আর তার ডায়লগই নাই বলা যায়, সেই মানুষ আবার আমেরিকায় যে এক্স ফাইলসের মতো, তাও জাতা সিরিজ না, এক্স ফাইলসের মতো সিরিজে অ্যাক্টিং করে ফেলেছে। এটা কিন্তু একটা ইউনিক কেস। তো একে করে দেখো, একে করে শির ক্ষেত্রেও কিন্তু যে বাংলাদেশের ডিরেক্টররা যে একদমই ইউজ করতে পারেনি, তার প্রমাণ যে কিনা এক্স ফাইলস অ্যাক্টিং করতে পারে, তার মানে সে তো নিশ্চয়ই বাংলা সিনেমায় তার অনেক ভালো কিছু করার ক্ষমতা ছিল না। তাকে তো একটা বাবার রোলও কখনো দেওয়া হয়নি, সেটা দিলেও তো সে কিছু। কালো চশমা সিনেমার কথা মনে পড়লো, কালো চশমা সিনেমাটা সবুজ কোট কালো চশমা, না শুধু কালো চশমা। আচ্ছা। তো ওইখানে রুবেল এবং হুমায়ুন ফরিদি ছিল। তো
সেইখানে ছিল, সেইখানে এক এক করে সেই বিজ্ঞানের চরিত্র ছিল যে ও আচ্ছা ছিল নাকি? আচ্ছা আমি তো খালি জাহাজই দেখলাম। না না মানে কালো চশমা পরলেই একটা ড্রেস চেঞ্জ হয়ে যেত, চশমা দিয়ে রেদ বের হইতো। তো সেইটার প্রতিষেধক হিসেবে সে একটা জিনিস আবিষ্কার করার চেষ্টা করতেছিল, তখন তাকে মেরে ফেলা। তাহলে তো ওইটাই বোধহয় একে করে আমার দেখা সবচেয়ে দীর্ঘ। তাহলে মনে হয় একে করে সে এইটাই এক্স ফাইলস এর টিমকে দেখিয়েছিল যে এই যে দেখো আমি কিন্তু এরকম করছি, তখন মানে আচ্ছা তাহলে এলিয়েন রিলেটেড সিরিজ যেহেতু এটা নেওয়া যায়। আচ্ছা তুমি বলছো আলিরাজ, হ্যাঁ আলিরাজ নিয়ে আলিরাজের ব্যাপারে অনেক আগে তোমার ফেসবুক স্ট্যাটাসে আমি একটা কমেন্ট করেছিলাম, ওইটাই আমি আবারও বলি। আলিরাজ হলো কেনিয়া তো এককালে খুব অনেক দারুণ দল ছিল, 2003 বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে, পরবর্তীতে তারা হারিয়ে গেছে। বাংলাদেশকে নিয়ে প্রায় বলা হয় যে বাংলাদেশ পঞ্চপাণ্ডব চলে যাওয়ার পর কেনিয়া হবে, এরকম বলা হয়। যাই হোক, সেই কেনিয়ার দুইটা প্লেয়ার ছিল, একটা হলো টনি সুজি সেই আইসিসি ট্রফি 97-এ যে জিতলো ওই টিমে ছিল, আর একটা ছিল ডেভিড ওবুয়া, যে হলো যে কেনেডি ওটিয়েনো, পরে তো তার দুই ভাই কলিন্স ওবুয়া ডেভিড ওবুয়া খেলতে আসে। ওবুয়া নামটা না, ওই কেনেডি ওবুয়ার ছোট মেজো ভাই ডেভিড ওবুয়া আর এই টনি সুজি, এই দুইজন এত বাজে প্লেয়ার ছিল, এদের সম্পর্কে ক্রিক ইনফোতে এখনো লেখা আছে যে সে নিজেকে খুব লাকি ভাবতে পারে, কারণ প্রায় কিচ্ছু না করে সে অনেকদিন কেনিয়ায় খেলেছে। তো আলিরাজকে হলো আমার সিনেমার জগতের ডেভিড ওবুয়া বা তোমার টনি সুজি মনে হয়, মানে অনেক সিনেমা করেছে কিন্তু অ্যাকচুয়ালি তার কোনো অ্যাচিভমেন্টই নাই। কারণ যদি কাউকে বলতে বলা হয় যে বাংলাদেশের ইতিহাসের 10টা নায়কের নাম বলো, আমার মনে হয় না একটা মানুষও সারা দেশে পাওয়া যাবে যে আলিরাজের নাম বলবে। 20 জন নায়কের নাম বলতে হয়তো বলতে পারবে না। এইটাই বললাম যে আলিরাজ হলো গিয়ে এমন একজন নায়ক হয়েও অখ্যাত, মানে অন্য যাদের নাম বললাম ধরো এতগুলো, মানে ও কিন্তু অনেক সিনেমা নায়ক হয়েছে এবং অনেক সিনেমা অভিনয় করেছে, তাও সে অখ্যাত। মানে যেমন ধর যা সুব্রত, সাত্তার, ইমরান, যাদের নাম বললাম এদের কিন্তু সিনেমা অনেক বেশি না, বা ওই যে নায়িকা যাদের নাম এখনো অ্যাক্টিং করে, হ্যাঁ এটাই বললাম, মানে কোনোদিন সে কোনো আলোচনায় আসতে পারলো না। এটা আসলে একটা ইউনিক কেস। মানে তোমার তো আমার ধারণা শাহিন আলমের চেয়ে আলিরাজকে নিয়ে গবেষণাটা বেশি হওয়া উচিত ছিল, কারণ শাহিন আলম যেটা বলছে তো আসলেই সত্যি, সে বিখ্যাত সেকেন্ড নক সত্যি, তো এই জন্যই তো যে বার্ডফিক্স চ্যানেলটাকে লর্ড ফ্রেন্ড জোন হিসেবে পিক করছে। কিন্তু তোমার এই যে মানে আলিরাজ কিনে আমার মনে হয় তোমার আরো গবেষণা করা উচিত। আচ্ছা, মীরা নামে একজন মডেল ছিল, তাকে কি খ্যাত মিলা হোসেন লাক্স চ্যানেল সুপারস্টার হয়েছিল। হ্যাঁ সে তো অখ্যাত, কারণ সে তো মিডিয়ায় কন্টিনিউ করেনি, এরকম তো অনেকেই ছিল, যেমন মিস বাংলাদেশ হয়েছিল তন্নি, ওই যে সাথী যদিও ভালো সিনেমা করেছিল, আহা সিনেমা করেছিল নির্ঝরের, মান্নার সাথে সিনেমা, হ্যাঁ কিন্তু হ্যাঁ এরা তো অবশ্যই অখ্যাত বলতে হয়, কারণ এরা তো মানে যত যাই হোক এরা তো আসলে কন্টিনিউ করেনি পরবর্তীতে। এরকম তো আরো অনেক নায়িকা ছিল, বহুজনই ছিল। সেলিম মাহবুব, আবিদা আলী, এরা কি অখ্যাত? সেলিম মাহবুব কে? আবিদা আলীকে তো আমি চিনতে পারছি না। আবিদা আলী হ্যাঁ এই কে, মানে এই সম্পর্কে একটু এই সে একজন নায়িকা ছিল। হ্যাঁ অবশ্যই সেলিম মাহবুব, একটা মজার কথা বলি, আমার আম্মার আবার সেলিম মাহবুবের অভিনয় খুব ভালো লাগতো। আমি বলতে এটা নাই কোনো অভিনেতা হলো, আমি না অত ভালো অভিনেতা, দেখে এর কোনো খোঁজই থাকবে না, সেটাই হয়েছে। যাই হোক, তো সেলিম মাহবুব ওই যে একটা ভালো জিনিস মনে হলো, যেহেতু আমার এইটাই বলি, আমার আম্মার ভালো লেগেছে সেলিম মাহবুব অভিনয়। আমার ধারণা এই ধরনের যে অখ্যাত অভিনেতা এদের ওরা হয়তো মানে আমরা জানি না, যে যেমন আমি আমার মায়ের কারণে জানি, এদেরও হয়তো এরকম আরো অনেকেই আছে যাদের অভিনয় দেখে মানে তাদের ভালো পছন্দ করে, অনেকেই হয়তো আছে কিন্তু সেগুলা আমরা জানি না। হ্যাঁ যেমন ধরো আমি উদাহরণ দেই, যেমন এই যে মেরাজ হোসেন আন্না, তোমার সাথে সেদিন কথা তুমি বললে যে আমার মনে হয় না জীবনেও সে এরকম কারো কাছে শুনেছি, এরকম না শুনলেও নিঃসন্দেহে মেরাজ হোসেন আন্না 90 দশকে ফ্যান বেস ছিল, কারণ না হলে সে এতগুলো নাটকে অভিনয় কি করে? মেরাজ হোসেন আন্না অন্তত 40-50 নাটকে অভিনয় করেছে নায়ক হিসেবে, ছিল এটা ফ্যান বেস ছিল। আমরা যেমন আমার বাংলা সিনেমায় অখ্যাত না হলো খুব যে আলোচিত ভিলেন তাও না, সাদেক বাচ্চু একটা বলেছিল যে ইদানিং, সেখান থেকে জানা গেল যে বাংলা সিনেমায় ইদানিং একটা মানে এক সময় একটা ট্রেন্ড হয়েছিল যে ভুয়া পোস্টার দেয়া, মানে নেই এই সিনেমায়
তারপরও তার পোস্টার দিয়ে রেখেছে। যেমন সাদেক, এরকম নাকি কোনো এক সিনেমায় দিয়ে রেখেছে সাদেক বাচ্চুর ছবি, অ্যাকচুয়ালি মানুষ যারা দেখছে দেখে যে ওই সিনেমা সাদেক বাচ্চু নেই। পরে সাদেক বাচ্চু তখন বললো যে আমাদেরও তো কিছু ফ্যান আছে, তারা আমাদের জানিয়েছে যে আপনার পোস্টার দেখে ছবি দেখতে গেলাম, যে দেখে আপনি নেই সিনেমা, এরকম ভাওতাবাজি করেছে। তো ওই যে একটু বললাম যে আসলে আমরা যাদেরকে অখ্যাত বলছি, হ্যাঁ অখ্যাত ঠিক আছে, কিন্তু একেবারেই যে তাদের ফ্যান নেই তা কিন্তু না। হ্যাঁ, যেমন গোপন ফ্যান, যেমন মিশা মণ্ডল একটা ক্যারেক্টার করতে, একটা অভিনেতা মিশা মণ্ডল, সিনেমা না নাটকে। আচ্ছা, তার নাম সম্ভবত কোন একটা আজিজ, তার মেয়ের ছিল প্রমা আজিজ, এরকম আজিজ ছিল। প্রমা আজিজ চিনি। হ্যাঁ, মানে তাকে আপনি ইয়েতেও দেখবেন। আচ্ছা আচ্ছা। তো এই যে বা ইয়েতে মানে ওই যে রূপনগর নাটকে খালেদ খানের সাথে যে সঙ্গীগুলা ছিল, তার একটা ছিল টিপু নাকি যেন, না আরে ইয়ে ছিল খালেদ খানের সাথে রফিকুল্লাহ সেলিম। হ্যাঁ, তো রফিকুল্লাহ সেলিম কি, তারপর মিজানুর রহমান লাবু, এরা কি বিখ্যাত অভিনেতা? না, এরা বিখ্যাত না। তবে হ্যাঁ, রফিকুল্লাহ সেলিমের আবার কাহিনী ছিল। রফিকুল্লাহ মানে এইটা আবার অন্য কাহিনী। ওই যে গ্যাংটা, রূপনগর নাটকের গ্যাংটাই ছিল একটা দুর্ধর্ষ গ্যাং, মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতো, পুরো গ্যাংটাই ছিল পপুলার। মানে খালেদ খান, কিন্তু এই যে রফিকুল্লাহ সেলিম, মিজানুর রহমান লাবু, এদের যে পুরো গ্যাংটা, এইখানে যে ঘটনা হয়েছে যে একজন লেজেন্ডারি অভিনেতার সাথে থাকার কারণে তারাও বিখ্যাত হয়েছে। এইটার সাথে ঠিক তোমার কোথাও কেউ নিয়ে আর কেসটা মেলানো যাবে না, কারণ কোথাও কেউ নিয়ে আসাদুজ্জামান নূর লেজেন্ডারি অভিনেতা হলেও সাথে যে লুৎফর রহমান জর্জের ডায়লগ খুব কম ছিল, কথাই বলতো না, খুবই কম কথা বলতো, কিন্তু তারপরও অল্প যে কিছু হুমায়ুন আহমেদের ক্যারিশমার কারণে হুমায়ুন আহমেদ এমন ডায়লগ তার মধ্যে দিয়েছিল অল্প কিছু, সেখানেই সে মানুষের মনে জায়গা করে নিয়েছে। আর আব্দুল কাদের বদি, ওই কেসটার সাথে ঠিক রূপনগরের কেসটা মেলানো যাবে না। রূপনগরের কেসটা পুরাই খালেদ খানের কারণে এই রফিকুল্লাহ সেলিম আর লাবুও হিট হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো রফিকুল্লাহ সেলিম আবার আরেকটা নাটকে ওই যে 12 রকম মানুষের বিউটিফুল নামে তার একটা ডায়লগ ছিল, সেইখানেও সে ওই পপুলারিটিটা অবশ্য আগেই পেয়েছিল সে। তবে মজনু ক্যারেক্টার যে লুৎফর রহমান জর্জ, একে এখন সে আবার নাটক করে বলে তাকে আমরা চিনি, কিন্তু মাঝখানে কিন্তু সে কিন্তু অনেক লুৎফর রহমান জর্জকে আসলে অনেক বেশি বিখ্যাত বলা যাবে না, সে কাম ব্যাক করেছে। সে আসলে ওই সময় তো সে মানে অখ্যাত অভিনেতা হিসেবে সে ধরা, অনেক বছর অনেক বছরই ছিল না। হ্যাঁ, সেটাই হারিয়ে গিয়েছিল। তো রোকেয়া রফিক বেবি বা ঝুনা চৌধুরী বা খায়রুল আনাম সবুজ, না খায়রুল আনাম সবুজ আবার আসবে না এর মধ্যে, আচ্ছা তুমি বলে না, বলছি। হ্যাঁ, বা বিজুরি বরকতুল্লাহর মা জিনাত বরকতুল্লাহ, এরা ডেইজি আহমেদ বলতে পারো, ডেইজি আহমেদ ছিল, এরা আসলে কোন ক্যাটাগরিতে পড়বে? এরাও অখ্যাত অভিনেতা, তবে খায়রুল আনাম সবুজ না, কারণ খায়রুল আনাম সবুজ ছাপ মারা বিটিভি অভিনেতা, মানে সে সারা জীবন মূলত বিটিভিতে সে অসংখ্য নাটক করেছে, এখনো মনে হয় করে। খায়রুল আনাম সবুজ কোথাও কেন এত ইম্পর্টেন্ট রোল, এরকম রোল তার আরো নাটকও ছিল, যেমন তোমার এর আগেও ওই যে আরো যেন বিখ্যাত কি নাটক ছিল, সেগুলো তো তার অনেক এরকম রোল না। খায়রুল আনাম সবুজ বিটিভি যুগের খুবই বিখ্যাত অভিনেতা। তো বাকি যে নামগুলো বললা, হ্যাঁ ঝুনা চৌধুরী বা ডেইজি আহমেদ, তো একটা বুলবুল আহমেদ ধরে বেঁধে অভিনয় করাতো অনেকটা, যে বুলবুল আহমেদ আছে তাই ডেইজি আহমেদ, অনেকটা এরকমই ছিল, পুরোপুরি হাজব্যান্ডের নামের উপরে। আর ওই যে কি জানি আরেকটা কার ওয়াইফের কথা যেন বললা, ওই বিজুরি বরকতুল্লাহর মা, ও জিনাত, হ্যাঁ জিনাত বরকতুল্লাহ। তারপর কিছুটা যে জামালউদ্দিন হোসেনের ওয়াইফ যে ছিল, আরে জামালউদ্দিন হোসেনের ওয়াইফ, সেও তো রওশন জামিল না, ওই যে ওনার সাথে ওনার নামও রওশন, কিন্তু আচ্ছা সে কি তার ওয়াইফ না? ওই তো, এরা হলো একটু কিছুটা একই টাইপের অভিনেতা, মানে এরা হলো একটা যে হাজব্যান্ডের কল্যাণে। ইলোরা গহর কি, না কি বলে, ইলোরা গহর তো মানে কি বলবো, আমার নিজেরই ক্রাশ ছিল। ইলোরা গহর তো একসময় ব্যাচেলার সিনেমার পর জাতীয় ক্রাশ ছিল পুরা, চড়ুই ভাতি বা ব্যাচেলার মানে যে ম্যাডাম যে ক্রাশ হয়, ম্যাডাম ক্রাশ মানে ইলোরা গহর না। ইলোরা গহর কখনোই অখ্যাত না। ইলোরা গহর ইলোরা গহর হলে এমন একটা যে অভিনয় খুব বেশি করেনি, কিন্তু যেটা করছে সেটা সবার মনে গেঁথে গেছে। সালমান শাহকে কি অখ্যাত অভিনেতা ক্যাটাগরিতে বলা যায়? এটা তো আসলে মানে এটা নিয়ে কথা বলার কোনো উপায় নেই আসলে। মানে সালমান শাহকে তাহলে অখ্যাত অভিনেতা বলা যায়? তোমার সাথে সালমান শাহ এসব নিয়ে নিয়মিত কুতর্ক হয়, কিন্তু এটা তো মানে তুমিও বলতে পারবা না, তুমিও মজা করে বলতে পারবা না। না, ডেফিনেটলি সালমান শাহকে আসলে অনেক মানুষই চিনে, এটা একটা সালমান শাহকে চিনে না এমন ডেফিনেটলি। ধরো আলফা জেনারেশন, যে আমাদের সন্তানদের জেনারেশন, আমরা তাদের মধ্যে বহুজনই সালমান শাহর নাম জানে।
শুনেছে আর কি, নাম শুনেছে। হ্যাঁ, কিন্তু সালমান শাহ আসলে বললাম অন্য কারণে, মানে শাহ নাম ও শাহ, ওই যে শাহরুখ শাহ, মানে শাহরুখ, না না না, শাহরুখ শাহ না, নানা শাহ। নানা নানা শাহ, হ্যাঁ নানা শাহ কি খ্যাতিমান অভিনেতা? নানা শাহ বোটেই খ্যাতিমান, এরকম আয়োজন নাম বলে যে নান্না। নান্নার কথা বলি, নান্নাকে আমি যে একদিন বললাম পার্সোনালি চিনি। নান্না হলো 2000 সালের পরে যে অশ্লীল যুগের ওই যুগের সে মানে একেবারে কাটপিস সিন করা ভিলেনদের মধ্যে একজন কমন ছিল হলো ওই যে ওই নান্না। উনি আবার আমাদের মানে কলা বাংলা ভাষার গ্যারেজটা ভাড়া নিয়েছিলেন অনেকদিন, তখন আর কি উনি ফোকাসে মানে ওনাকে ভালো মতো আমি খেয়াল করি, ওই সময় ওনার সাথে কথাবার্তা হতো। তো তবে নান্নার ক্যারিয়ারের দারুণ অর্জন ছিল, হুমায়ুন আহমেদ নাটক করেছিল, এটা একটা ইউনিক অর্জন। কারণ এটা চিন্তা করো যে ওই সব অশ্লীল সিনেমার অভিনেতা নায়ক নায়িকাও যারা, শাহিন আলম বা মেহেদি পিচ্চি সোহেল, ময়ূরী বা শানু, এদের কাউকে চিন্তা করতে পারো হুমায়ুন আহমেদের কোনো কাজে? নান্না কিন্তু সেই চান্স পেয়েছে। এই যে দেখো হুমায়ুন আহমেদের চোখটা দেখো, বলে নি তো, নান্না একটা মজার কাহিনী একটু বলে নি। ওই সবাই তো বাংলা সিনেমার দেখাতো, মানে কি বলবো, অ্যাড দেখাতো বিভিন্ন টিভি চ্যানেলে। তো উনার একটা সিনেমার অ্যাড দেখাচ্ছে টিভিতে, একদম আরে নান্না ভাই আপনার তো অ্যাড দেখলাম টিভিতে, তো এই সিনেমার বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসতে হাসতে বলতেছে যে ঠিক আছে অ্যাড দেখেছো ভালো, সিনেমাটা আবার দেখো না। এটা হলো যে বোঝানোর জন্য যে ওই জায়গায় বাংলা সিনেমা কোন অবস্থায় গিয়েছে, যে অভিনেতা বলে যে সিনেমাটা আবার দেখো না। যাই হোক, তো দেখো এই যে নান্নার ব্যাপারটা দেখো, যে হুমায়ুন আহমেদের চোখ সে কিন্তু ঠিকই পিক করে নিয়েছে, যার এই ছেলেটা তো অভিনয় পারে। তা কিন্তু যে গিটার বাজায় গান গায়, একটা নাটকের নাম আমার মনে নাই, সেই নাটকে সে অভিনয় করেছিল, খুব ভালো অভিনয় করেছিল। পরবর্তীতে উনি বিদেশে চলে যায়, কন্টিনিউ। ওইটা আমি বলছি যে এক কথাই বারবার বলা যে অনেক অখ্যাত অভিনেতাই ছিল যাদেরকে দক্ষ হাত না। কিন্তু আপনার এই প্রসঙ্গে আমি যে প্রসঙ্গটা বলতে চাই সেটা হচ্ছে ফারুকি তার নাটকে যে কচি খন্দকার, মারজুক রাসেল, রিফাত হোসেন বা হাসান মাসুদ, এরা হয়তোবা তাদের নিজেদের প্রফেশনে পরিচিত, কিন্তু অভিনেতা হিসেবে তাদেরকে কি আসলে খ্যাতিমান অভিনেতা বলা যায়, নাকি এদেরকেও অপাঙ্ক্তেয় বা অখ্যাত অভিনেতাই সাব্যস্ত করা উচিত? মারজুক রাসেল এখন মানে আমাদের ভালো না লাগুক, সে তো আসলে পিপল জনপ্রিয় অভিনেতা, তার অভিনয়ের মান যাই হোক, তাকে আর অখ্যাত অভিনেতা বলা কোনো উপায় নেই। সে কি অভিনেতা হিসেবেই খ্যাতিমান, নাকি তার এই যে গীতিকার বা ফেসবুক অ্যাক্টিভিটি এইসব? আমি যখন জনপ্রিয়তা বলবো, তার জনপ্রিয়তা তো আসলে অভিনেতা হিসেবে। ব্যাচেলর পয়েন্ট হলো পাশা ভাই, এই হলো তার কারণ এত জনপ্রিয়তার। এই যে তোমার এত মানুষ কবিতার বোঝে না, তারা কবিতা কেনার জন্য ভিড় করে বইমেলায় গেছে, এটা সম্পূর্ণ পাশা ভাই চরিত্রের কারণে। তাকে আসলে ওই ক্যাটাগরিতে এখন ফেলার উপায় নেই। কিন্তু বাকি যারা, কচি খন্দকার, রিফাত, অ্যালেন শুভ্র তো নায়ক, ওই এলিয়ান সোহাগ ছিল একজন অভিনেতা, আগে করতো, এখন আর নেই, যে ছোটখাটো নায়কের রোলও করতো, যে ইয়েতে ছিল 69-এ ছিল, আরো কিছু নাটকে ছিল। আমি আবার ওই যে সাংবাদিকতা করতাম এককালে, সে সময় তার ইন্টারভিউ নিয়েছিলাম। যাই হোক, তো এরকম যারা আছে। হাসান মাসুদটা প্রথম দিকে অন্য কেস ছিল, তার কারণ হলো হাসান মাসুদ কিন্তু এরপরে অনেকগুলা নাটক করেছে এবং ভালো জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি তার একটা ভালো নাটকও দেখেছিলাম, মোশাররফ করিমের সাথে ভালো মানুষ নামে একটা নাটক। হাসান মাসুদকে এই ক্যাটাগরিতে ঠিক ফেলা যাবে না, কারণ সে আসলেই নিজের ক্যালিবার ছিল বলেই সে একটা ভালো গ্রহণযোগ্যতা পেয়েছিল। কিন্তু যে ফারুকির নাটকে এই গ্রুপটা, যে কচি খন্দকার বা রিফাত মাসুদ, এরা আসলে অখ্যাত অভিনেতা, কারণ এদেরকে মানে এরা ওইরকম মনে রাখার মতো রোলও করতে পারেনি খুব একটা, এরা আসলে অখ্যাত অভিনেতাই। শিবা শানু কে কি অখ্যাত? আচ্ছা, অনেক ধন্যবাদ। এই যে শিবা শানু নিয়ে বলতে যাচ্ছিলাম, দেখো শিবা শানুর ঠিক অখ্যাত না, যে সুযোগ পেলে দেখাতে পারে, তার উদাহরণ এই শিবা শানু কিন্তু 2001 থেকে 2006 এই টাইমটা একবার জাতীয় পুরস্কারও পেয়েছিল, কিন্তু পরবর্তীতে সে যে অশ্লীল সিনেমায় অভিনয় করে বলে ব্যাপক বিতর্ক হয়, তো তাকে ওই সিনেমা পরে পুরস্কারটা বাদ দেওয়া হয় তার নামে। আমি ওই সময় শিবা শানু নাম শুনে তো যে এই নামের একজন কি করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, কি অবস্থা, তাই ভেবেছিলাম। তখন আমি শিবা শানু চিনতাম না, তার সিনেমা দেখিও নি। তো পরবর্তীতে আমি যখন সিনেমা দেখলাম, তখন শিবা শানুর একটা পুরান সিনেমাও দেখেছি, শাবনূর নায়িকা, তার অনেক অ্যাক্টিং আছে ওই সিনেমায়। মানে ওইখানে শাবনূরের সাথে রোমান্টিক ডায়লগ দেয়, তখন শাবনূর
বোধহয় এরকম একটা ডাক, আরে আরে ওস্তাদ আপনি হলেন ভিলেন, আপনি নায়কের ডায়লগ দেন কেন? সিনেমার নামটা জানি না এই সিনেমার জন্যই পেয়েছিল কিনা, হতে পারে এই সিনেমার জন্য হয়তো জাতি। তো আবার পরবর্তীতে মিশা সওদাগরের সাথে তার যখন বিভিন্ন সিনেমা দেখলাম, তো তখন তো আবিষ্কার করলাম যে শিবা শানু তো অনেক ভালো অভিনেতা, এবং তার কিছুটা স্বীকৃতি হলো যে প্রিয়তমা সিনেমায় শাকিব খানের বড় ভাইয়ের রোলে সে অভিনয় করেছে। তা তো খুব ছোট্ট রোল, মারা যায়, যাই হোক। কিন্তু ওই যে শিবা শানু অখ্যাত, হ্যাঁ শিবা শানু অখ্যাতই, কিন্তু শিবা শানু এই যে আরেকজন ক্যালিবারওয়ালা অখ্যাত অভিনেতা, মানে নানান কারণে, তোমার কাছে শুনলাম সে পলিটিক্যালও কারণ আছে, তার আসলে বিকাশ ঘটেনি। তো শিবা শানু এরকম একটা কেস, যে শিবা শানু আমি বলবো যে গাঙ্গুয়া জাম্বুর চেয়ে অনেক স্ট্রং কেস, শিবা শানু ওদের চেয়ে অনেক ভালো অভিনেতা, কিন্তু তার আসলে মিশা সওদাগরের ইমেজ এসে চাপা ছিল, যাই হোক মিশা সওদাগরের কারণে সে পুরো সিনেমা জুড়ে হয়তো সর্বোচ্চ 5-10টা ডায়লগ দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার ক্যালিবার এর চেয়ে অনেক বেশি ছিল। আচ্ছা, এই যে আমরা লাস্ট 20 মিনিটে অনেক অখ্যাত অভিনেতার লিস্ট একের পর এক বলতেই আছে, তো এটা তো ধরেন লিস্ট চলতেই থাকবে, কিন্তু এই আলাপ যদি কোনো মানুষ শুনে সে কি করবে? মানে সে কি আসলে ইউটিউবে এই ধরনের মানুষদের সার্চ দিয়ে তাদেরকে চেনার চেষ্টা করবে, নাকি ঠিক এই এদের নাম থেকে বা তাদের অ্যাক্টিভিটি শুনে তার এখান থেকে আসলে কি মানে অ্যাচিভেবল কি? না, অনেকেই শোনার চেষ্টা করবে। এটা আসলে আমি জানি না আমরা কতটুকু অনুষ্ঠানটা জমাতে পারলাম। যদি আমাদের আলোচনাটা আকর্ষণীয় হয়ে থাকে তাহলে অনেকেই অবশ্যই দেখবে, অনেকেই দেখবে। কারণ যদি এইটা ধরো যারা ভালো ফিল্মও দেখে, ধরো যারা শুধুমাত্র ভালো সিনেমাই দেখে, এরকম অনেকেও যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখে, আমরা বেশ কয়েকজন অনেকের প্রশংসা করলাম, তাদের নানান দিক বললাম, এই যে শিবা শানু সম্পর্কে যা বললাম, অবশ্যই খুঁজে দেখবে, শিবা শানু সিনেমা খুঁজে দেখবে, বা ধরো গাঙ্গুয়াকে খোঁজার চেষ্টা করবে, বা ধরো কালা আজিজকে খোঁজার চেষ্টা করবে। আমার ধারণা আমাদের আলোচনার ফলে এটা করবে মানুষ, এটা মানুষ সম্বন্ধে এমনি একটা কিউরিওসিটি কাজ করে। দেখা যায় না যে খুব আলোচনা করছে অমুককে নিয়ে, আচ্ছা দেখি না, ওকে দেখি। ধরো যে হিরো আলম টাইপের মানুষজন এইভাবে হিট হয়েছে মানুষের কিউরিওসিটির কারণে। এখানে আমরা কেউ যদি আলোচনাটা শুনে ধৈর্য ধরে, সে অনেকেই সার্চ করবে। এটা কি মানে জোর করে কাউকে মানে পরিচিত করার চেষ্টা, মানে যে লাইক ব্ল্যাক আনোয়ার নামে একজন, ব্ল্যাক আনোয়ার তো ইত্যাদি নিয়মিত আসতো। হ্যাঁ, মানে রাজ্জাকের বহু সিনেমায় আপনি ব্ল্যাক আনোয়ার, বা আরেকজন ছিল হচ্ছে বেবি চৌধুরী, ইও তো ছিল ফখরুল হাসান বৈরাগী। তো এরা তো মনে করেন, হ্যাঁ তো বেবি চৌধুরী না, বেবি জামান, হ্যাঁ। তো এরা রাজ্জাকের বহু সিনেমায় কিন্তু বেবি জামান অভিনয় করছে। তো আমার কথা হচ্ছে যে এত কিছু করার পরেও তো আসলে লোকজন এদেরকে চেনে নাই, মানে হচ্ছে মার্কেটে তাদের আসলে ডিমান্ড নাই। তো তারপরে যখন মার্কেট ডিমান্ড নাই, এরকম মানুষকে নিয়ে এই যে আমরা যে প্রায় 100 মিনিট শো করলাম, এইটা কি মার্কেট ডিমান্ড তৈরির চেষ্টা, নাকি আসলে এই 100 মিনিট আমাদের পণ্যশ্রম গেল? আপনার কি মনে হয়? আমার মনে হয় এটা তাদের প্রতি একটা ট্রিবিউট। কোন দিক থেকে? যেমন তুমি তো আসলে, মানে আমি বলছি না যে আমরা খুব অসাধারণ চিন্তা ভাবনার কিছু, তা না, কিন্তু আমরা দুইজনই একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনার। তো আমাদের চিন্তা ভাবনা যেটা, যে সিনেমা বা কোনো নাটক বা এসব মানেই শুধুমাত্র প্রধান চরিত্র অভিনেতারা না, এর আরও অনেক কেনিয়ার সিনেমা, তারা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট। যেমন আমি ধরে দেখাই দিলাম যে ওই যে প্রিয়তমায় যদি পৃথিকার ভাইয়ের রোলটা না থাকতো, বা ইতিহাস সিনেমায় বললাম তো, আবারও বলছি যে মারুফের সাথে কালা আজিজের রোলটা না থাকলে এই সিনেমা অর্ধেক নষ্ট হয়ে যেত। ডিপজলের বহু সিনেমায় তো কালা আজিজ সহযোগী হিসেবে, হ্যাঁ ডিপজল, ওই তো মানে আমি ভালো সিনেমার উদাহরণ দিচ্ছি, ওইটা মানে একদম যেগুলো একটু মানুষকে আকৃষ্ট করেছে কমার্শিয়ালের মধ্যে, সেগুলো উদাহরণ দিচ্ছি আমি। যে তো এটাই হলো কথা। বা এই যে লেটেস্ট বরবাদ দিয়ে শুরু করলাম, বরবাদের হিট ডায়লগ কি, এই জিল্লু মাল দে, এই জিল্লু না থাকলে সিনেমার আকর্ষণই তো অর্ধেক কমে যেত, তাই না? তো এইগুলো হলো তাদের প্রতি একটা ট্রিবিউট, যে এই মানুষগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল এই সিনেমা নাটক বা ইসের। তাদের মধ্যে সবাই যে ভালো অভিনেতা তাও না, মানে বা সবাই যে খুব দক্ষ অভিনেতা তাও না, বেশিরভাগই দক্ষ না, কিন্তু তাও আমি বলবো একটা তাদের প্রতি একটা কোনো জোর করে বিখ্যাত করার চেষ্টা না, এটা হলো তাদেরকে একটা ট্রিবিউট, যে আপনাদেরও অবদান ছিল, এরাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা নাটক যে ইন্ডাস্ট্রি সেটার অংশ, আমরা
তাদেরকে মনে করলাম, যে আমি মনে করি যে তারা অন্তত একটা মনে করার যোগ্য, এইটুকু তাই ডিজার্ভ করে। এইটা একটা ভালো পয়েন্ট বলছেন। এবং এটার পরে আপনার মনে হলো যে নাটক ফিল্মের বাইরে যদি আমরা অডিও জায়গায় চাই, অডিওতে বাদশা বুলবুল, মণিকিশোর, আদনান বাবু, এরা অনেক কি বলো, আরে না আমি বলছি অডিওতে কাদের কথা, এরা না। মণিকিশোর তো অত্যন্ত জনপ্রিয় গায়ক, কি বলো, মণিকিশোর তোমার তার এই যে কয়েক কিছু গান কি ছিলে আমার, ওইটা তো আছেই, কি ছিল আমার, খালি না। মণিকিশোর 90 দশকের অত্যন্ত জনপ্রিয়, আমি মরে গেলে আরো কি কি যেন গান আছে, আমি জানি না, যাই হোক মণিকিশোর খুবই জনপ্রিয় গায়ক। বাদশা বুলবুল অনেক জনপ্রিয় গায়ক, মানে বাদশা বুলবুলকে কিছুটা বলা যায়। আরেকটা কার নাম বললে জানি, আদনান বাবু। না আদনান বাবু অন্তত 2-3টা গান দিয়ে পপুলার ছিল। আদনান বাবু যে মৌচাক মার্কেটে হলো, হ্যাঁ আদনান বাবু যে লাইনটা কেটে গেল, এখানে তো খুব সুন্দর লাগে আমার কাছে। যাই হোক, তো বাদশা বুলবুলকে কিছুটা বলা যায়। নাসির অত্যন্ত জনপ্রিয় গায়ক, নাসিরের ফ্যান বেজ অনেক বড়। আচ্ছা, আমি এই টাইপের গায়ক বলবো কাদের কথা, যেমন ধরো পিয়াল হাসানকে, এই টাইপের, পিয়াল হাসানের একটা গান অবশ্য আমার খুবই পছন্দ, মানুষের মন শুধু বদলে, আপনারা আমি একবার লিঙ্ক দিছিলাম। হ্যাঁ না, ওই তো পিয়াল হাসান বা মানে জেমস সুমন, বা আমি ব্যান্ডের গায়কদের মধ্যেই বলি, যদিও ব্যান্ডের বা ওয়েস্টার্ন মিলন একটু আবার হিরো আলম ক্যাটাগরি, ওয়েস্টার্ন মিলন না, আমি ব্যান্ডের মধ্যে আসি, ব্যান্ডের গায়কদের মধ্যেই আসি। ব্যান্ডের গায়কদের মধ্যে আমি ব্যান্ড গায়ক সবাইকে খুব রেসপেক্ট করি। তারপরও ধরো এই যে প্রিন্স মাহমুদের সুরের যে অ্যালবামগুলো বের হতো, তার মধ্যে কিন্তু যাদের গান মানুষ খুব একটা শুনতো না, টিপুর তো মাঝরাতে চাঁদ, না সেটা ওইটা এক আমলে ছিল, কিন্তু পরবর্তী কথা বলছি যে টিপুর গান, বা ধরো এরকম আরো ছিল, যেমন ধরো কার কথা বলবো টিপু ধরনের বা এই টাইপের আরো কিছু গায়ক ছিল। অডিও জগতে নারীদের মধ্যে এরকম ছিল, নারীদের মধ্যে আলমারা মিনুকে কিছুটা ফেরানো যায়। আলমারা মিনুর অবশ্য যদি তুমি বলো ভালোবাসা না, এটা আমার ভালো লাগে। যে তার আয়ুব বাচ্চু তারা ভরাতে তার একটা ভার্সন আছে, তো কিন্তু তারপরে এদের হিট গান খুব বেশি না। আপনি অবশ্য সুমনা হককে অনেক পছন্দ করেন। সুমনা হকের তো অন্য কাহিনী, জিঙ্গেল, তার তো কাহিনী অন্য, জিঙ্গেল দিয়ে ফেমাস। তার আবার ঠিক এর মধ্যে রিপন খান, হৃদয় খানের বাবা, এদেরকে আবার ওইদিকে ফেলানো যাবে না। রেশাদ, এদেরকে আবার ওইদিকে ফেলানো যাবে না। হ্যাঁ, অডিও জগতে এরকম তো ছিল, অনেকেই ছিল। আবিদা সুলতানা কি এই ক্যাটাগরিতে পড়ে? দুইজনই পড়ে, আবিদা সুলতান, রফিকুল আলম কিছুটা এই টাইপের। কারণ আবিদা সুলতান, রফিকুল আলমের আমি জানি না, রফিকুল আলম কিন্তু তার অনেক বিখ্যাত গান আছে। হ্যাঁ, তা আছে। আবিদা সুলতান একটু বেশি পড়ে। হ্যাঁ, তো সেই হিসেবে আলিফ আলাউদ্দিনকে এই ক্যাটাগরি 100% পড়ে। আলিফ আলাউদ্দিন মূলত আলোচিত হয়েছিল পরবর্তীতে হোস্টিং করে ইউটিউব না ফেসবুকে, সেক্ষেত্রে গাজী মাজহারুল আনোয়ারের হ্যাঁ এরা এই টাইপেরই অনেকটা। যদিও আয়ুব বাচ্চু, তার আমি বলছি সৈয়দ আব্দুল হাদির মেয়ে তনিমা হাদির কথা, সেও কিন্তু কিছুটা এই ক্যাটাগরিতেই পড়ে আর কি। হ্যাঁ, এরা তো আসলে অত আলোচিত না। শর্মিলা আহমেদের মেয়ে তনিমা আহমেদ অভিনয় করতো, আপনি সেটা জানেন? হ্যাঁ, আর কি বলো, তনিমা আহমেদ তো নায়িকা ছিল তো। হ্যাঁ, তনিমা আহমেদ একটা ছিল, আর ছিল তনিমা হামিদ, সেটা হামিদের মেয়ে। পরে শামসুদ্দিন হায়দার ডালিমের সাথে। না, তনিমা হামিদ তো নায়িকা। তনিমা হামিদ বেশ জনপ্রিয় ছিল। হ্যাঁ, তনিমা আহমেদ জানি, তনিমা আহমেদ দেখছি তো। হ্যাঁ, জানি। আচ্ছা, আপনি এই যে তানভিন সুইটির তো অনেক ফ্যান, তো তানভিন সুইটির ফ্যান বললো আমার জানা মতে বাংলাদেশের বিখ্যাত গান সুইটি তারে নিয়ে করা, ওই হিসেবে ফ্যান বলতে পারো। যাই হোক, আর হচ্ছে রুক্সি অনেক ওই আমার অনেক জনপ্রিয় ছিল। ওই রুক্সি বলতে আরে ঝাঁকানাকা বানিয়ে হলো রুক্সি একটা মজার জিনিস মনে পড়লো, যে পাপ্পু মানে একটা মানে এই যে পাপ্পুও কিন্তু অত খ্যাতি পায়নি। এই যে কমেডিয়ান যে পাপ্পু ছিল, তো সিনেমা করেছে, এও কিন্তু অখ্যাতই। পাপ্পু এক অনুষ্ঠানে রুক্সি একটা গান গাবে, পাপ্পু হলো শুধু মাঝে বল্লে বল্লে এইটুক বলার জন্য আসবে। আর কি বললাম, যে তার রুক্সি আবার জনপ্রিয় ছিল, রুক্সি বিশাল জনপ্রিয় ছিল। তো ঝুমু খান এখন যে বোধ হয় ডক্টর ডেন্টিস্ট, সেও কিন্তু ভালো পপুলারিটি পেয়েছিল আর কি। ওকে, সো এরকম তো যদি করা হয়, মানে লিস্ট করা হয়, আরও অনেক লিস্ট আসবে। সেই লিস্ট আসলে তো শেষ হবে না, মানে মূল এসেন্স যেটা সেটা তো বোঝা গেছে। কিন্তু মানে আমি আলাপের শেষ পর্যায়ে যেটা আসলে বুঝতে চাই, যে এই যে আমরা অধিকাংশ মানুষই জীবনে খুব বড় খ্যাতিমান হইতে পারি না, জনপ্রিয়তা পাই না, ক্ষমতাও পাই না,
তো এই মানুষগুলা কি আসলে আমাদের মতো মানে ক্ষমতা কাঠামোর বাইরে থাকা মানুষদের প্রতিনিধি, নাকি এদেরকে আসলে আমরা কিভাবে দেখব? এটা খুব ভালো একটা প্রশ্ন। তুমি ওই যে তোমার আপকামিং বইতে যে শাহিন আলমকে নিয়ে যেটা আসছে, সেটাই হলো অনেকটা এই ব্যাপারটাকে তুমি রিপ্রেজেন্ট করতে চাইছিল। আমিও তোমার সাথে একমত। এটা আমি বলবো যে তারা আমাদের পৃথিবীর, শুধু আমাদের সমাজ না, পৃথিবীর অধিকাংশ মানুষের প্রতিনিধি। কারণ পৃথিবীর সিংহভাগ মানুষেরই কিন্তু তেমন কোনো ক্যারিশমা নেই, এবং তারা মানে কি বলবো যে তারা খুব একটা পপুলার না, মানুষ খুব একটা চেনে না তাদেরকে। সিংহভাগ মানে 99%-এরও বেশি মানুষ হলো এমন। সারা পৃথিবী জুড়ে অনেক গ্রহণযোগ্যতা, ক্যালিবারওয়ালা, পপুলার এ ধরনের মানুষের সংখ্যা 1%ও না সারা পৃথিবী মিলে। 700 কোটি, ধর 800 কোটি মানুষের পৃথিবীতে 8 কোটি মানুষ পাওয়া যে অসম্ভব, আরো অনেক কম, হ্যাঁ, আরো অনেক কম। তো সেটাই বললাম যে তো সেই হিসেবেও এদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ এরা তো আসলে আমাদের অধিকাংশ মানুষের প্রতিনিধি। যেমন ধরো আমি বা তুমি হয়তো সুরজ বাঙালিকে নিয়ে ব্যঙ্গ করছি, আসলে আমরাও কি অনেকাংশে সুরজ বাঙালি না বাস্তব জীবনে? না, এই জন্য আমার বাবুল রেশিওর উদাহরণ শুরুতে দিয়ে নিলাম। হ্যাঁ, না, বাবুল রেশিওকে আমি ঠিক এই ক্যাটাগরিতে ফেলবো না। বাবুল রেশিও একটা অন্যরকম একটা নিশ মার্কেট বা কিছু একটা তৈরি হচ্ছে, তার প্রমাণও পাওয়া যাচ্ছে। বাবুল রেশিও এই উদাহরণ দিব না। বললাম ধরো তুমি আমাদেরকে মানে আছে, তোমার অনেক পরিচিতি আছে, যেহেতু তুমি ভালো লেখক, তোমার একটা নিজের সুযোগ। তারপর তোমার কথা বাদ দিলাম, ধরো আমরা অনেকেই আমাদের আর কয়টা মানুষ চিনে বা কি বা চিনে। তো ওইটাই বললাম যে আসলে এরা আমাদের প্রতিনিধি। মানে নায়ক নায়িকারা বা বড় স্টার যারা পৃথিবীর যারা বিভিন্ন অঙ্গনের স্টার, তারা হলো আমাদের স্বপ্ন, তারা হলো আমাদের স্বপ্নটার প্রতিনিধি। মানে আমরা সেইভাগ মানুষের যে স্বপ্ন দেখে সেইগুলার প্রতিনিধিত্ব করে হলো গিয়ে এই স্টাররা, নায়ক নায়িকা, ভিলেন এরা। আর এভারেজ ওই একটা সিনেমা বা নাটকের ওই 4-5টা ক্যারেক্টার মধ্যে বাকি যতজন সবাই হলো আমাদের বাকি যারা মানে পৃথিবীর ইসে যাদেরকে এভারেজ ধরা হয়। এভারেজ মানে এই না যে এভারেজ মানে এবার এটা বলা যাবে না যে এই মানুষগুলার কোনো যোগ্যতা নেই, সেটা না। আমি সাধারণ মানুষের তাহলে কিন্তু মানে তারা হলো এভারেজ মানুষের প্রতিনিধি, যে এভারেজ মানুষ যেরকম এই অখ্যাত অভিনেত্রীরা ঠিক সেরকম। তাহলে আমরা কি আসলে পৃথিবীর জন্য ফিলার ক্যারেক্টার, মানে পৃথিবীতে আমাদের উপযোগী থাকি? অধিকাংশ মানুষই তো তাই। যেমন আমি একটা জিনিস বলি, আমি মাঝে মাঝে এইটা আমি জানি না তোমার মধ্যে কখনো এরকম চিন্তা আসে কিনা, যেমন ধরো GTA 5 বা ওই যে একটা ভার্চুয়াল কপ গেম ছিল না, এই ধরনের গেমে পিছন দিয়ে অনেক হেরেটে যায় না ক্যারেক্টার, বা এই ধরনের বিভিন্ন গেমে আমি মাঝে মাঝে চিন্তা করতাম কি আমাদের মানুষদের বড় অংশই হলো এই গেমের এই ক্যারেক্টারগুলোর মতো। মানে আমাদের পৃথিবীর অবস্থান অনেকটা এরকম। আমি অবশ্যই এই জিনিসটাকে অন্যভাবে দেখি। আমি এই জিনিসটাকে দেখি হচ্ছে যে নায়িকা যখন নাচে, নায়িকার পেছনে যে অনেকগুলো ড্যান্সার থাকে যাদের চেহারা দেখা যায় না, কিন্তু বোঝা যায় যে অনেকে নাচতেছে। হ্যাঁ, আমরা তাই, অধিকাংশ মানুষই তাই। ওইটার কথা আমি প্রথমে নৃত্য, পারফর্মিং আর্টসের নৃত্য দিয়ে আমি বলেছি শুরুতেই। হ্যাঁ, কিন্তু আমরা প্রয়োজনীয় ওইটাই যে পুরা আবহটা ফুটায় তোলার জন্য তুমি একটা দুর্দান্ত উদাহরণ দিয়েছো, এর চেয়ে ভালো সিম্বল আর হয় না। আমিও বলেছি কিন্তু ওইভাবে বলিনি। সেটা হলো যে পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা ছাড়া নায়িকা একা নাচলে সেটা আবার হবে না, ওদেরকে লাগবেই, কিন্তু ওদেরকে কেউ আলাদা করে খেয়াল করবে না। তো হ্যাঁ, ওইটাই হলো ফিলারের উদাহরণ, যে এদের প্রচণ্ড দরকার, তো তারা আবার যে আলাদা করে চোখে পড়বে সেইটা না। তুমি তো এই অখ্যাত অভিনেত্রীদের ম্যাক্সিমামের ঘটনায় তাই। তবে হ্যাঁ, যদি এদের অনেককেই ওই সেন্টার পয়েন্টে আসার বা কাজ একটু টানার সুযোগ দেওয়া হয়, তখন আবার ওই দিকে নজর পড়ে যাবে। হ্যাঁ, যে একদম ব্যাক থেকে যদি একটু নায়িকা বা যে নাচছে তার কাছাকাছি, নায়কের কাছাকাছি আনা হয়, তাহলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, যেমন তুফান সিনেমা, আমি এইটাই এই কারণে ওটা একটা বাস্তব চরিত্রের সাথে মিলিয়েছে, ওটা আমরা উল্লেখ না করে, ওটা সবকিছু উল্লেখ করা যাবে না। তো এই জন্য সে সঙ্গীতাই এখন সুন্দর। মানে তুফান সিনেমায় যে নায়কটা মানে শাকিব খান সুন্দর বলে তাকে সরায়, হ্যাঁ, এটা রিয়েলিটি। এবং ওই হিংসা জিনিসটা এভাবে যে ওটাকে তো সিম্বল বলা যায়, যে কারো ওঠার পথে বাধা কিভাবে তৈরি করে যারা অলরেডি প্রতিষ্ঠিত। ওই নায়কটা অবশ্য আমার ওস্তাদ জসিমের সাথে খুব ভালো ম্যাচ করে, দেখতে খুব ভালো ম্যাচ করে আসলে সব দিক থেকেই। যাই হোক, আচ্ছা, সো তাইলে আমাদের এই ব্যাক ড্যান্সার হওয়াটা কি তাহলে আমাদের মেনে নিতে হবে, নাকি আমাদের কেন আমরা নায়িকা হইতে পারলাম না ওইটা নিয়ে আমাদের আফসোস করতে হবে? শুড উই বি হ্যাপি ফর দিস, এই যে এই ব্যাক ড্যান্সার, মানে ক্যামেরা তো আমাদের দেখাচ্ছে না, কিন্তু বোঝাচ্ছে যে আমরা আসছি।
মানে এই যে আমি বুঝছি যে হ্যাঁ, আমি এই ক্ষেত্রে বলবো যে এটা আসলে যার যার উপর নির্ভর করে। বা যদি আপনি ফিল্মের অ্যাকশন দৃশ্য দেখেন, শুধু মেইন ভিলেনটারে চেনা যায়, বাকিগুলো এসে কে কখন মায়ের খাইতেছে খেয়াল করে না, কেউ বোঝাই যায় না। বোঝার চেষ্টা করলেও মানে করে না মানুষ, বোঝা গেলেও খেয়াল করে না। যাই হোক, মানে এটা হলো যে মানে এটা নিয়ে আমরা হ্যাপি থাকবো কিনা এটা নির্ভর করে মানুষের উপরে। মানুষ বিভিন্ন রকম হতে পারে। যেমন আমরা যে এত স্বপ্ন বা ড্রিমের কথা বলি, যে কিন্তু এই যে ড্রিম না থাকাটাও যে স্বাভাবিক ব্যাপার, এটা কোনো দোষের কিছু না। এটা যে পৃথিবীর বিখ্যাত ব্যান্ড বিটিএস এর একটা গান আছে, যে গানে আর কি তারা লিরিকটা, বিটিএস এর অনেকগুলো গানের লিরিক খুব দারুণ। একটা গানের লিরিক হলো এরকম, যেটা কোনো ব্যাপার না, যে তুমি তোমার মধ্যে কোনো ড্রিম নাই, নাথিং ব্যাপার, ড্রিম না থাকতে পারে, সব মানুষের ড্রিম থাকার দরকার নেই। তো ওইটাই যে ধরো অনেকে থাকতে হয় তাদের ড্রিম নাই, তারা যে তাদের সাদা মার, তারা যে ব্যাক ডান্সার হয়েছে, খুব খুশি, তাই ধর যাচ্ছে তো জীবন কেটে ভালো মতো। আমি সবগুলোকে ঠিক বলবো, ওটাও ঠিক আছে। আবার কেউ যদি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মনে দুঃখ থাকে যে আবার এটা হওয়ার কথা ছিল, এটা হলো না, লিমিটের মধ্যে থেকে যে এরকম দুঃখ থাকলে তো প্রবলেম। এমনকি কিছু ক্ষেত্রে যদি লিমিট ছাড়া হয়, আমি সেটাকেও পৃথিবীর ভ্যারিয়েশন বলে আমি জিনিসটাকে মেনে নিই। সবগুলোই ওকে, আমার মতে সবই ওকে। ওকে, আলাপ শেষ, প্রায় 100 মিনিটের বেশি হয়ে গেছে। লাস্ট কোশ্চেন, যে আজকে আমরা যত অখ্যাত ক্যারেক্টার নিয়ে আলাপ করলাম, আপনাকে যদি এখন ওই মানে এরকম কোনো একটা ফিল্মে কাস্ট করা হয়, অলরেডি হয়ে গেছে এরকম কোনো একটা ফিল্ম, সেই ফিল্মের কোন অখ্যাত ক্যারেক্টারটা আসলে আপনি নিতেন গাঙ্গুয়া বাদে? আচ্ছা, আমি অখ্যাত ক্যারেক্টার নিলে আমি নিতাম, কালা আজিজের ক্যারেক্টার নিতাম। ইতিহাসের কালা আজিজের যে ক্যারেক্টারটা মনে আসলো মাথায়, আর ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে, এই ক্যারেক্টারটা আমি নিতাম। ওকে, তো ঠিক আছে, আপনি বসে চা খান, আলাপ শেষ করি। সো গতকাল রাতেই গাঙ্গুয়ার সাথে মানে আমার একটা ছিল, মানে ডিসাইড করা ছিল যে আমাদের আজকের এপিসোডটা ডেডিকেট করা হবে যে শাকিব খানের তাণ্ডব সিনেমায় যে স্টান্টম্যানটা মারা গেছেন তাকে। তো মানে যে ভদ্রলোক মারা গেছেন, এই স্টান্টম্যানকে আমাদের বাবুলের আজকের এপিসোডটা ডেডিকেট করলাম। এবং মানে যেটা বলতেছিলাম মানে আলাপের শেষ দিকে, যে আমরা যে আসলে কেউ স্টান্টম্যান, কেউ ফিলার ক্যারেক্টার হয়েই যে আসলে পৃথিবীতে বেঁচে থাকি, এটা আমরা একটা ইকোসিস্টেমের অংশ। এবং অধিকাংশ মানুষই আসলে আমরা কখনোই সম্রাট হইতে পারবো না, কখনোই নায়ক হইতে পারবো না, কিন্তু সেইটা হওয়ার চেষ্টা করবো। এবং সেই ইলিউশনেই আসলে এই 60 বছর 65 বছর, বা কেউ কেউ তো এখন আরও আগেই মারা যায়। তো মারা যাওয়ার আগ পর্যন্ত যে জীবন, সেই জীবনটা আসলে যার যেটা পারফর্ম করার কথা সেটাই করি, নাচি অথবা নায়কের হাতে মায়ের খাই, এভাবে করতে করতেই জীবন কেটে যাবে। জাস্ট অপূর্ণতা না থাকলেই হলো। সো আজকের আলাপের সারমর্ম এখানেই শেষ। এরপরে বাবুরের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনোই করবো, তখন হয়তো কোনো স্টার নিয়ে কথা বলবো, যে স্টারদের সাথে আসলে আমাদের কখনো দেখা হয় না, আমরা কানেক্ট করতে পারি না, কিন্তু দূর থেকে দেখে মুগ্ধ হই। সো আলাপ শেষ, সবাই ভালো থাকবেন।